আজকে থেকে যদি এই ক্লাসটা দেখার পর থেকে যদি তোমরা ধরো সেকেন্ড প্রস্তুতি নাও, আমি বলবো যে একটা খাতা তৈরি করবা, সেক জিএসটি কৃষি, এই খাতাতে এখন যেগুলো পড়বা, যেগুলো আবার মনে হচ্ছে যে একটু রিকল করা দরকার, একটা খাতার মধ্যে 2 দিস্তার খাতায় করো, একটা খাতার মধ্যে বা একটা পেটের খাতা করো, ওই খাতার মধ্যে নোট করে করে রাখবা এবং পরীক্ষার আগে ওই জিনিসগুলো জাস্ট দেখে দেখে দেবো। পরীক্ষার আগে কোনো বই দেখতে হবে না, আর আমার এখানে যে প্রশ্ন পরীক্ষাগুলো দিবা ওই পরীক্ষার সলভগুলো আবার দেখে দেবা, ঠিক আছে? এটা করলে সেকে তোমাদের চান্স হতে বাধ্য করবে। আর সর্বোপরি সৃষ্টিকর্তার সহায়তা। তাহলে কি করবো, এই ক্লাসটা এখনই যদি দেখি, মানে এখন থেকে যদি আমি মানে ডেস্টিনেশন ঠিক করি যে আমার শেষ সময় ইঞ্জিনিয়ার হতেই হবে, আমার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হয়ে মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে, নিজের ইঞ্জিনিয়ার ভাইবটা পূরণ করতে হবে, এই সব কিছু করার জন্য এখন থেকে সেকেন্ড প্রস্তুতিটা নেওয়া শুরু করতে হবে মেয়ের 15 তারিখ টার্গেট রেখে। এবং একটা 2 দিস্তার খাতা বলো, একটা পেট খাতা বলো, হোয়াট এভার যে কোনো খাতা বলো, এই একটা খাতা ইয়ে করবা, এই খাতার মধ্যে আমার কোর্সে যারা যুক্ত আছে আমি যে যে জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো তোমরা একটু পড়বা, মাথায় রাখবা। প্লাস প্লাস তোমরা ওই যে পার্সারি নিজেদের মতো করে আরেক কিছু যদি জিনিস মনে হয় যে না এটা ইম্পর্টেন্ট আসতে পারে, তোমাদের মতো বিবেকের বুদ্ধি খাটিয়ে যদি মনে হয়, তাহলে সেই খাতাগুলো নোট করে রাখবা। এবং ওই খাতাটাই তোমার হইতে পারে জিএসটি সাজেশন, ওই খাতাটাই হইতে পারে তোমার কৃষি সাজেশন, এই খাতাটাই হইতে পারে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাজেশন, এবং এই খাতাটাই তোমার সর্বশেষ সেকেন্ড সাজেশন। এটা মাথায় দিবা। আর পরীক্ষার আগে বই এগুলো ঘাটাঘাটি করতে হবে না। আর আমার এখানে যে প্রশ্নগুলো দেখবা ওইগুলো একটু অ্যানালাইসিস করে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ 2024-25 ভর্তি পরীক্ষা। তো তার সম্ভাব্য ডেট 15ই মে 2025 এবং সার্কুলার হোপফুলি রমজান মাসের মধ্যে অর্থাৎ 13ই মার্চের মধ্যে দিয়ে দিতে পারে। তো তথ্যসূত্র প্রিন্সিপাল স্যার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই যে তোমাদের এই যে ভর্তি কারিকুলাম এইগুলার জন্য আমি একটা কোর্স লঞ্চ করছি। সেই কোর্সটা হলো যে সেক ইমার্স 25 এবং সেখানের মধ্যে তোমাদের যে পরীক্ষা, ক্লাস, সকল কিছু মানে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে, এই সকল কিছু নিয়ে একটা কোর্স, ওভারঅল একটা কোর্স। এই কোর্সটাতে এনরোল করলে তোমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি আরো একটু বেগবান হবে। তো এই কোর্সটার মূল্য 450 টাকা আমি রাখছি। সেখানে আমাদের তোমাদের ক্লাস তো আছেই, প্লাস তোমাদের মডেল টেস্ট আছে, দেন ওই মডেল টেস্ট আবার ডাউট সলভিং ক্লাস আছে। তো সবকিছুই 450 টাকার মধ্যে তোমরা মানে নিতে পারছো আর কি। তো এর কোর্সটা শুরু হয়েছে আজকে থেকেই, মানে 7ই মার্চ আজকে থেকেই। এবং আজকে আমি অলরেডি ক্লাসটা নিয়েও নিছি। নিয়ে নেওয়ার পর ওই আনফরচুনেটলি ক্লাসটা রেকর্ড হয় নাই, এবং আজকের ক্লাসটা আমার সাথে যারা ডিসকাশনে আর কি একটা কমন গ্রুপও আমি ক্রিয়েট করছিলাম, ওই কমন গ্রুপে সবাই এড হয়েছে আর কি। ওই কমন গ্রুপ আবার কোর্সের অন্তর্ভুক্ত নাই, কেন যে কেউ এড হইতে পারে, ওই তারা আলোচনা করতে পারে, ইয়ে করতে পারে। ওই কমন গ্রুপের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা নেই। তো ওই কমন গ্রুপে সবার জন্য আমি রাখছিলাম ওই ক্লাসটা। ওই ক্লাসটা হয়েছিল জুমে আর কি। তো আনফরচুনেটলি ক্লাসটা রেকর্ড হয় নাই, বা রেকর্ডের কিছুটা ত্রুটি হয়েছে, এতটা হয়নি। তো যেহেতু ক্লাসটা ফ্রি ছিল, সো ওই ক্লাসটারই আবার ওভারভিউ আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আর কি। ক্লাসটা নিয়েছিলাম আমি কেমিস্ট্রি, যে গুণগত রসায়ন এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। হ্যাঁ, আর গতবার আমি যে জিনিসটা প্রোভাইড করতে পারিনি মেটেরিয়ালস, এই বছর আমি মেটেরিয়ালসও প্রোভাইড করবো। তো যারা কোর্সে ইনরোল করবা, ফার্স্ট অফ অল তোমরা 450 টাকা বিকাশ সেন্ড মানি করবা আমার নাম্বারে। নাম্বারটাও দিয়ে মানে ডিসক্রিপশনে আছে, প্লাস একটা গুগল ফর্ম আছে। ওই ফর্মটা ফুলফিল করার পর তোমাদের রাত 12টা থেকে 12:30টার মধ্যে ইনরোল অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। কি তোমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হবে। ওই টেলিগ্রাম গ্রুপে সেকের জন্য প্লাস কৃষি এবং জিএসটির জন্য যতটুকু ডকুমেন্টস দরকার হয়, যেগুলো মেটেরিয়ালস প্রয়োজন হয়, সবগুলো মেটেরিয়ালস প্রোভাইড করা হবে। তো চলেন আমরা আজকের এই ক্লাসটা আবার দেখি, কি কি জিনিস পড়িয়েছিলাম, কি কি করছিলাম। আর গাইডলাইন ক্লাস এর মধ্যে এই যে রিকেপ ক্লাসগুলোতে যেহেতু জুমই করবা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সরাসরি করতে পারবা। আর একটাই অসুবিধা, যেহেতু জুম আমাদের ফ্রি ভার্সন, পেইড ভার্সন না, এই জন্য 40-45 মিনিট পর লগ আউট হয়ে যায়। এগেইন 5 থেকে 10 মিনিট বিরতি দিয়ে আমাদের আবার ইনরোল করতে হয়। এবং আমার এই কোর্সের সম্পূর্ণ রুটিন সবগুলো আমাদের ফেসবুক পেজ লার্ন উইথ বিপ্লব এবং ইউটিউবেও দেওয়া আছে পোস্টের মধ্যে। তো আজকের ক্লাসে চলো শুরু করি। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা কোর্সে যুক্ত হতে চাও তারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এবং এটাই হলো আমার বিকাশ নাম্বার। এই নাম্বারে তোমরা 450 টাকা সেন্ড মানি করে দেন একটা গুগল ফর্ম পাবা, রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটা এই পোস্টের ডিসক্রিপশনেও পেয়ে যাবা। প্লাস আমাদের ইউটিউব বা ফেসবুক যাই যেখানেই বলো না কেন, যে পদ্ধতি পাও না কেন, এই সব জায়গায় ডিসক্রিপশনে পেয়ে যাবো। প্লাস কমেন্ট বক্সেও মানে গুগল ফর্মটা পেয়ে যাবা। এই ফর্মটা ফিল আপ করার পর, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার পর আপনাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ অলসো উইথ টেলিগ্রাম গ্রুপ। ওকে, তাহলে চলেন। আর আমাকে যারা চিনেন না কি, নতুন করে চিনছেন বা নতুন এই ভিডিওটা দেখছেন, তারা জেনে রাখেন আমার নাম বিপ্লব দেবনাথ। আমার ডিপার্টমেন্ট হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। যেহেতু তোমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রস্তুতি নিচ্ছ, অবভিয়াসলি আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল লার্ন উইথ বিপ্লব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা দেওয়া আছে।
ওকে, তাইলে আজকে আমাদের প্রথম ক্লাসটা ছিল নিছিলাম আমি গুণগত রসায়নের উপর। সো গুণগত রসায়নের মধ্যে আমরা কি কি জিনিস পড়বো। সো এই যে এইরকম ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে যতটুকু সম্ভব। সবগুলা পসিবল 100% দেওয়া পসিবল হবে কিনা জানি না, বাট চেষ্টা করবো। যেহেতু গত বছর আমি কোনো ধরনের ম্যাটেরিয়ালসই দিছিলাম না, তবুও অনেকজন মানুষ হয়েছে, মানে এড হয়েছে, প্রায় 60 থেকে 70 জন গত বছর আমাদের সাথে, আমার সাথে আর কি যুক্ত ছিল। ওইখানে থেকেও মিনিমাম মেবি 35+ চান্সও পাইছে। ওইখানে জাস্ট ওই কোর্সগুলোতে, গত বছরের কোর্সগুলোতে, এটা আমাদের ইউটিউব প্লে লিস্টে আছে, সেকেন্ড মিশন 23-24 প্লে লিস্ট আছে, ওইখানে দেবা। ওইখানে জাস্ট আমি পরীক্ষা নিচ্ছি আর ডাউট সলভিং করছি, এবং পরীক্ষার প্রশ্নগুলো সবাই বলছে যে আমি যে প্রশ্ন টাইপ গুলো করছি ওই টাইপ থেকেই প্রশ্নগুলো আসছে আর কি। তোমরা একটু মিলিয়ে দেখতে পারো, আমার ইউটিউবে আছে, দেওয়া আছে। ওকে, তো কিন্তু এই ধরনের মেটেরিয়ালস আমি গত বছর প্রোভাইড করিনি, বাট এই বছর প্রোভাইড করছি। এর জন্য কোর্স ফিটা একটু বেড়ে গেছে। গত বছর আমার কোর্স ফি ছিল 250 টাকা, এবছর 450 টাকা হয়ে গেছে আর কি। আর এই বছর, গত বছর আমার সাথে, আমার এই কোর্সের সাথে যুক্ত থেকে 15তম হয়েছে। মিনাও তোমাদের ক্লাসগুলো নিবে, রিক্যাপ ক্লাসগুলো নিবে। রিক্যাপ ক্লাস নেওয়ার উদ্দেশ্যটা হইলো তোমরা সবকিছু জানো, এই যে এট দ্য এন্ড মুভমেন্টে এসে তোমরা সবকিছু জানো, কিন্তু অনেকে এই ধরো ডিপ্রেস থেকে তোমরা ভুলে গেছো, এই জিনিসগুলো মনে করিয়ে দেওয়া হবে আর কি, আর কোনো কিছু না। আর পরীক্ষা দিলে তো তোমরা অনলাইনে যে পরীক্ষাগুলো দিবে, এই পরীক্ষাগুলো দিলে তোমরা বুঝতে পারো তোমাদের দুর্বলতা কোন জায়গায় আর কি। সো এই দুর্বলতার উপর ভিত্তি করে আমরা রাতে আবার একটা ডাউট সলভিং ক্লাসগুলো রাখছি। সো এই ক্লাসগুলো করলে আই থিঙ্ক তোমাদের যে প্রবলেম গুলো ছিল সবগুলো প্রবলেম বুস্ট আপ হয়ে যাবে আর কি। এর বাইরে আশা করি আর কোনো কিছু দেওয়ার মতো আছে কিনা আমার মনে হয় না। আর যারা পারো সবকিছু, তারা কোর্সে ভর্তি না হলেও হবে। তোমরা জাস্ট ভার্সিটি প্রস্তুতি করো, ঠিক আছে, সলভ করো। আমি সবসময় বলি যে কোনো কোচিং এ, কোনো এডমিশনের জন্য কোনো কোচিং এ পড়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি সব স্টুডেন্টকে বলি, আমি যাদেরকে টিউশন করাই এইচএসসি, তাদেরকে বলি যে তোমরা কোনো সময় কোনো কোচিং এ ভর্তি হয় না। ভর্তি হয়ে 8-10 হাজার টাকা নষ্ট করার কোনো মানে হয় না। তোমরা ভর্তি হলে এক্সাম বেঁচে করতে হবে, এক্সাম দিবে, তোমাদের দুর্বলতা ফাইন্ড আউট করবে, দেন ওইটা ওভারকাম করার ট্রাই করবে। তো আমার কোর্সের লক্ষ্য হলো তোমরা যাতে এক্সাম দিয়ে তোমাদের দুর্বলতাগুলো ফাইন্ড আউট করো, সরি, এবং ওই দুর্বলতা ভিত্তিতে তোমাদের যে ডাউট সলভিং ক্লাস আছে, ওই ডাউট সলভিং ক্লাসে যাতে ওই দুর্বলতাগুলো তোমাদের ওভারকাম হয়ে যায়, ঠিক আছে। আর 2-3 হাজার টাকার কোর্সে ভর্তি হয়ে উদয় টাকার জলাঞ্জলি দেওয়ার কোনো মানে হয় না। 450 টাকা আমি কোর্স ফি রাখছি। এই 450 টাকা সবার জন্য আমি মনে করি যে ফ্রেন্ডলি একটা বাজেট, ঠিক আছে। তো চলেন, কোর্স সম্পর্কে তো অনেক বিজনেস মাইন্ডের বিজ্ঞাপন বললাম, ব্যবসায়িক বিজ্ঞাপন আর কি। চলেন এখন আমরা দেখি কোর্সের মধ্যে ফোকাস করি। তো আমি এখানে ফার্স্ট টপিকস গুলো সাজিয়ে রাখছি। গুণগত রসায়নে কি কি টপিকস আছে আমরা সবাই জানি। এর মধ্যে আমি বলে দিই যে সেকের জন্য আসতে পারে, বা জিএসটি বা কৃষির জন্য কোন কোন জিনিস গুরুত্বপূর্ণ। একই সাথে তোমরা সেক, কৃষি এবং জিএসটি তিনটারই প্রশ্ন নিতে পারো। সেক, কৃষি, জিএসটির মধ্যে তফাৎ কি? জিএসটি এবং কৃষির মধ্যে তোমাদের অপশন দিবে, আর সেকের মধ্যে ওই প্রশ্নের অপশন সারা দিবে। তফাৎটা এইটাই। তাহলে সেকের প্রিপারেশন যদি নেও ভালো করে, তাহলে আমি মনে করি যে জিএসটি এবং কৃষি তোমাদের অলরেডি ওভারকাম হয়ে যাবে। আর আরেকটা জিনিস, সেকের মধ্যে তোমার নেগেটিভ মার্কিং নেই, বাট কৃষি বা জিএসটির মধ্যে নেগেটিভ মার্কিং আছে। ডিফারেন্স এই দুইটা জিনিস, আর কোনো পড়াশোনার কোনো ডিফারেন্সই নেই। আর আরেকটা জিনিস, ওই আন্তাজের ডিল মেরে আর কি আমাদের অনেক আনসার রাইট হওয়ার প্রবণতা আছে, ওই প্রবণতাটা সেকে নাই আর কি। সেকে কারণ কোনো অপশন দিবেন। ওকে, তাহলে আমরা টপিকস গুলা দেখবো, প্লাস ওই টপিক্স এর রিলেটেড কিছু দুই একটা ম্যাথও আমি রাখার ট্রাই করছি, যাতে তোমরা বুঝতে পারো ওই টপিক্স থেকে কি কি ম্যাথ আসতে পারে বা কিভাবে আসতে পারে। ওকে, তো প্রথমেই আমাদের পরমাণু কণিকা সমূহ আছে আর কি। তো আমরা পরমাণু কণিকা সমূহ সম্পর্কে সবাই জানি। সো ওই কণিকা সম্পর্কে কিছু আলোচনা আছে, বা ওই কণিকাতে কি কি জিনিস আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আইসোটোপ, আইসোটোপ এটা ইম্পর্টেন্ট। এবং আইসোটোপের যে ব্যবহারটা, এই ব্যবহারটা একটু নিজ দেখতে দেখে নিবা, আইসোটোপের ব্যবহারটা, ঠিক আছে। দেন বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের ডিটেলস তো কোনো কিছু আসবে না, জাস্ট এক মার্কেট ডিরেক্ট আনসার করা যায়। রাদারফোর্ড পরমাণু মডেল বলতে এখানে আলফা মানে বিচ্ছুরণ পরীক্ষাটা, এটাকেই ফোকাস করা হয়েছে এখানে। দেন হলো পরমাণু কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি, উন্নত ইলেকট্রন বেগ, এই টার্ম সম্পর্কে জাস্ট সূত্র বসে আনসার করবা, এই ধরনের ম্যাথ আসবে। নিউক্লিয়ার বিক্রিয়া ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার বিক্রিয়া সব পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং বলো, তো আপনার ভার্সিটি বলো, আপনার মেডিকেল বলো, সব জায়গায় ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডি ব্রগলি সমীকরণ এতটাও ইম্পর্টেন্ট না হবনি। তারপর হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটাও ইম্পর্টেন্ট। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মধ্যে কি আছে, কোয়ান্টাম সংখ্যাটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেন হলো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের মধ্যে কি আছে, যে আফবাউ নীতি, হুন্ডের নীতি, বা এগুলোর ব্যতিক্রম যে আছে, এই ব্যতিক্রমটা ইম্পর্টেন্ট, ইলেকট্রন বিন্যাস দিয়ে দিতে পারে। তারপর দিয়ে দিতে পারে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক পদার্থ। দেন তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এখানে আবার ম্যাথমেটিক্যাল পার্ট আছে। দেন হলো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল, আর শিখা পরীক্ষা। ওকে, তাহলে আবার আরেকটা কমন প্রশ্ন, যে থিওরি বেশি আসবো, থিওরি বেশি আসে নাকি আমাদের ম্যাথ বেশি আসে। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, যেহেতু ক্লাসটা কেমিস্ট্রি, এর জন্য আমি কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে ধরতে পারো 60% ম্যাথমেটিক্যাল ম্যাথ থাকবে, ম্যাথ, এবং 40% আপনার থিওরি। 60% ম্যাথ এবং 40% থিওরি থাকে। আর ফিজিক্স, এইগুলোর ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন 95 থেকে 97% আপনার ম্যাথ থাকে। আর ম্যাথের মধ্যে তো সবই ম্যাথ। ওকে, ম্যাথের মধ্যে সবই ম্যাথ। আচ্ছা, আর যারা আমাদের পেইড কোর্সে যুক্ত আছে আর কি, তাদেরকে এই ম্যাটেরিয়ালস গুলা প্রোভাইড করা হবে অনলি ফর পেইড যারা আছে, ঠিক আছে। তাহলে দেখি, ওই যে পরমাণু কণিকা সমূহ, আমরা জানি পরমাণু স্থায়ী কণিকা 3টা। পরমাণু স্থায়ী কণিকা কি কি, দেখো,
যে ইলেকট্রন জানি, প্রোটন জানি, নিউট্রন জানি। সো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অর্থাৎ এই যে স্থায়ী কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো প্রত্যেকটা পরমাণুর মধ্যে থাকে, এজন্য এটাকে বলা হয়েছে স্থায়ী কণিকা। দেন হলো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হলো ভারী, তুলনামূলকভাবে ভারী। এগুলো হলো আলফা এবং ডিউটেরন। অর্থাৎ আলফা মানে এবং ডিউটেরন হলো কম্পোজিট কণিকা। তাহলে এই পাঁচটা কষ্ট করে মুখস্থ করে ফেলো, যে স্থায়ী কণিকা তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং কম্পোজিট কণিকা দুইটা, আলফা কণা এবং ডিউটেরন। আর বাকি যেগুলো থাকবে, যদি কৃষি এবং জিএসটি দাও, যদি কৃষি এবং জিএসটি দাও, তাহলে বাকি যেগুলো থাকবে সবগুলা হইলো আমাদের কি অস্থায়ী কণিকা। ঠিক আছে, অস্থায়ী কণিকার নাম শুনেই বুঝতে পারছেন এটা কোন কোন পরমাণুর ক্ষেত্রে থাকবে এবং কোন কোন পরমাণুর ক্ষেত্রে কি হবে না, থাকবে না। ওকে, দেন হইলো আমাদের ওই যে স্থায়ী কণিকা যেগুলো আছে না, ওই স্থায়ী কণিকার একটা চার্ট আছে। স্থায়ী কণিকার মধ্যে আমরা কি দেখছিলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না। সো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে চার্টটা, এই চার্টটা একটু দেখবা, এটা সব বইতেই আছে, তবু আমি বলে দিই। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10⁻31 কেজি। তারপর প্রোটনের প্রকৃত ভর হলো 1.67 ইন্টু 10⁻27 কেজি। তারপর নিউট্রনের প্রকৃত ভর হলো 1.675 ইন্টু 10⁻27 কেজি। তারপর ইলেকট্রনের আপেক্ষিক ভর যেগুলো আছে, তারপর চার্জ, ইলেকট্রনের চার্জ হলো -1.6 ইন্টু 10⁻19 কুলম। দেন হইলো আমাদের প্রোটনের চার্জ হলো +1.6 ইন্টু 10⁻19 কুলম। দেন হইলো কক্ষপথ, এইগুলা। তারপরে দেখো ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, এগুলো তো আমরা দেখলাম। তাই আবিষ্কারক যে যে থমসন, রাদারফোর্ড, চেডউইক। ইলেকট্রন আবিষ্কার করছে যে যে থমসন, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, নিউটন আবিষ্কার করছে চেডউইক। এই নামগুলো মনে রাখবো। তোমাকে প্রশ্ন দিয়ে দিতে পারে ইলেকট্রন কে আবিষ্কার করলো, বা ইলেকট্রনের আবিষ্কারক কে, বা তোমাকে বলতে পারে ইলেকট্রনের পারমাণবিক ভর কত। ঠিক আছে, সরি, ইলেকট্রনের ভর কত, একটা ইলেকট্রনের ভর কত। বা এখানে আরেকটা প্রশ্ন করতে পারে, একটা ইলেকট্রনের ভর তো এইটা, তোমাকে বলতে পারে গ্রাম এককে 5টি ইলেকট্রনের ভর কত। গ্রাম এককে, টু পেজ নেই, ধরো তোমাকে বলতে পারে গ্রাম এককে, গ্রাম এককে 5টি ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর কত। এই প্রশ্নগুলো কিন্তু ডিরেক্ট প্রশ্ন করা যায়, সো এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে গ্রাম এককে 5টি ইলেকট্রনের ভর হলো। তুমি দেখো আমার এই চার্টের মধ্যে কি দেওয়া আছে, আমার এই চার্টের মধ্যে দেওয়া আছে কেজি এককে। তাহলে কেজিতে যদি 9.11 ইন্টু 10⁻31 কেজি হয়, তাহলে গ্রামে কত হবে? গ্রামে হবে 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে এটা কয়টা পাইলা? একটা ইলেকট্রনের ভর পাইলা। তোমাকে 5টা ইলেকট্রনের ভর বলছেন, তাহলে 5 দ্বারা গুণ করে দিবা। আর যেহেতু সেকেন্ড মধ্যে ক্যালকুলেটর এলাও, সো এই ধরনের ম্যাথ দিলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে না, তো দিতেই পারে। তারপরে আসি ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। তো এই ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কারে হয়? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয় প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। প্রোটন কোন একটা পরমাণু প্রোটন সংখ্যা এবং কোন একটা পরমাণু নিউট্রন সংখ্যার সামেশনটাকেই বলা হয় কি আমাদের নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবে, এটা কোনো সময় কি হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না। এইটা বিলংস টু কি একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কখনো কোনো সময় কি হইতে পারে না, ভগ্নাংশ হইতে পারে না। কারণ প্রোটন সংখ্যা কখনো কোনো সময় তুমি ভগ্নাংশ দেখছো, নিউটন সংখ্যা কোনো সময় ভগ্নাংশ দেখছো, দেখো নাই। তাহলে এইগুলো কি হইতে পারে না। তাইলে দুইটা যেহেতু কখনোই ভগ্নাংশ হইতে পারে না, তাইলে দুইটা পূর্ণ সংখ্যা, তাইলে দুইটা পূর্ণ সংখ্যার সামেশন আরেকটা পূর্ণ সংখ্যাই হবে। এজন্যই ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কি হতে পারে না, কখনোই ভগ্নাংশ হতে পারে না। আমরা পর্যায় সারণীতে যে চারটা দেখি, চার্টের মধ্যে যে জিনিসটা দেখি সেটা হলো ভর, নট ভর সংখ্যা। ভর এবং ভর সংখ্যা দুইটা আলাদা জিনিস। ভর হইলো আমাদের ওই যে আইসোটোপ টাইসোটোপ দিয়ে বের করতে হয়, আর ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা আলাদা জিনিস। এই যে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। আচ্ছা, একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করতে পারি আমরা সেটা যদি দেখি। একটা পরমাণুকে ধরো এক্স, যে কোনো একটা পরমাণু, এটাকে আমরা সাধারণত কিভাবে প্রকাশ করতে পারি? এখানে একটা টার্ম থাকে নর্মালি। সাপোজ যদি আমি লিখি, ধরো এইখানে দিলাম কার্বন, সরি ক্যালসিয়াম 40 20 2+, আর ধরো এখানে 2 দিয়ে দিলাম, সাপোজ দিয়ে দিলাম। তাহলে এইটা তার কি মিন করে? এই যে উপরে যেটা আছে, এই যে মাথার উপরে যেটা আছে না, এটা হলো তার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। আর এইখানে যেটা থাকে এটা হলো তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর এইখানে যেটা থাকে সেটা হলো তার চার্জ। আর এখানে যেটা থাকে সেটা হলো কয়টা মৌল বা কয়টা পরমাণু আছে, এই ধরনের কয়টা পরমাণু আছে। তাহলে এখানে 2 দিচ্ছে, 2টা আছে। তাইলে এইটা একটু মাথায় রাখবা যে স্বাভাবিক এইটা প্রকাশ করা হয় এইভাবে। এবং এইটা দ্বারা কিভাবে মেথ আসতে পারে আমরা যদি একটু দেখি, তোমাকে বলতে পারে, দেখো কালারটা চেঞ্জ করি, প্যারাস 3+, এর ইলেকট্রন কয়টা? 3+ ইলেকট্রন কয়টা? এখন তুমি এটা তো জানো বা এইভাবে দিয়ে দিল, তাই ইলেকট্রন সংখ্যা কত ফাইন্ড আউট করো। তাইলে তার চার্জ কত? 3+। আর আমরা জানি কি নিরপেক্ষ একটা পদার্থের ক্ষেত্রে যতটা প্রোটন থাকে ততটাই কি থাকে, তার ইলেকট্রন থাকে। তাহলে এখানে কিন্তু 3+ আছে, এটা কিন্তু নিরপেক্ষ না। যদি নিরপেক্ষ হইতো তাহলে তার প্রোটন সংখ্যা ছিল 26, তাহলে তার ইলেকট্রন সংখ্যা 26 হইতো। বাট সে তো নিরপেক্ষ না, ঠিক আছে না, নিরপেক্ষ না, তার কি আছে, পজিটিভ চার্জ আছে, অর্থাৎ পজিটিভিটি বেশি। তাহলে পজিটিভিটি কখন বেশি থাকবে? যখন তার নেগেটিভিটি কম থাকবে। তার মানে এই দুইটার মধ্যে তার মধ্যে ঘাটতি কি আছে? তার মধ্যে এইটা একটু ডাউন আছে। এখন কয়টা ডাউন আছে? সেটা চার্জের ভ্যালু যত ততটা ডাউন আছে, অর্থাৎ 3টে ডাউন আছে। এজন্য তো 3+ হইতে পারছে। দেখো এইখানে অ্যাকচুয়ালি হয়েছে 26 - 26 সমান আমরা 0 পাইতাম নিরপেক্ষ পদার্থের ক্ষেত্রে। বাট এটা তো আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি কত, চার্জ কত পাচ্ছি, +3 পাচ্ছি। তাহলে জিনিসটা এরকম না, 26 এক্স, দেন আমরা পাচ্ছি কত, +3।
তাহলে এই এক্স এর মান কত, অর্থাৎ 26 প্লাস এক্স সমান আমরা পাইছি কত, 3 পাইছি। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হবে 26 মাইনাস 3, এখানে মাইনাস আসবে আর কি, মাইনাস আসলে সমস্যা নেই, এই মাইনাসটা দ্বারা নেগেটিভ বোঝায় অর্থাৎ ইলেকট্রন বোঝায়। আর সংখ্যাটা কত, আমাদের সংখ্যাটা হলো 23। তার মানে ফেরিক 3 প্লাসে আমাদের ইলেকট্রন সংখ্যা হলো 26। তো এইটুকু হোপফুলি বুঝতে পারছি, বা এইটা টার্ম দিয়ে কিভাবে ম্যাথ আসতে পারি এটা আমরা বুঝতে পারছি। এখন আসো আইসোটোপ। দেখো আইসো, গ্রিক আইসো, যে এই যে আইসো জিনিসটা, এই আইসো জিনিসটা কি মিন করে, এই আইসো জিনিসটা মিন করে সমান বা একই, সমান। এই যে গ্রিক আইসো এই শব্দটা দ্বারা বোঝায় সমান। তাহলে আইসোটোপ লাস্টে পো আছে না, পো দ্বারা মিন করে প্রোটন, তাহলে প্রোটন সংখ্যা একই বা সমান। তাহলে দুই বা ততোধিক পরমাণু যদি নাও, তাহলে তার যদি প্রোটন সংখ্যা সেম থাকে, তাহলে তাদেরকে বলতে পারো কি একটা অপরটার আইসোটোপ। দেন হইলো আইসোবার। আইসোবারটা কারে হয়, লাস্টে ভ আছে মানে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা যার সমান থাকবে তাকে বলা হয় আইসোবার। দেন হইলো আইসোটোন, লাস্টে ন আছে, অর্থাৎ নিউট্রন সংখ্যা যার সমান থাকবে তাকে বলা হয় আইসোট্রন। দেন হইলো আইসো ইলেকট্রন, যার ইলেকট্রন সংখ্যা সমান থাকবে তাকে বলা হয় আইসো ইলেকট্রন। তো এই জিনিসগুলা গেল আইসোটোপ। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, আইসোটোপের ব্যবহারটা একটু দেখে নিবা, একটু পরে নিবা, ঠিক আছে। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে আছে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে আছে, যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছে, তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সহ আরো বিভিন্ন মেটেরিয়ালস গুলো প্রোভাইড করা হয়েছে, নিজ দেখতে ডাউনলোড করে তোমরা দেখতে পারো। আর আলাদা করে কোনো প্রশ্ন ব্যাংক এগুলো কেনার দরকার নাই, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক আলাদা করে কেনার দরকার নাই। এই যে পিডিএফ আছে এই পিডিএফ গুলাই দেবা, আর তোমাদের কাছে যে প্রশ্ন ব্যাংক আছে ওই প্রশ্ন ব্যাংকটাই সলিউশন করো, ঠিক আছে। আলাদা করে শেষ সময় এসে টাকার প্রশ্ন করার মানে হয় না। আচ্ছা, এখন দেখো এই যে আমরা যে এ যাবৎকাল যে পড়লাম জিনিসগুলা, এই পড়ার মধ্যে কি কি টাইপের বা কিভাবে প্রশ্ন আসতে পারে তার একটা প্রাইমারি একটা আলোচনা আমি এখানে করছি। তাহলে দেখো প্রথম প্রশ্ন বলছে কি, কোন এই যে যৌগটা আছে, ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনিয়াম, এর মধ্যে বিদ্যমান নিউট্রনের সংখ্যা কত। প্রশ্নটা সো ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট এই টাইপের প্রশ্নটা এক্স্যাক্টলি আসতে পারে বা সেকে আসার মতো। তাহলে আমাকে বলছে কি নিউট্রনের সংখ্যা কত, এইটা বের করে দেবো। তাহলে এখানে পরমাণু কি কি আছে আমরা একটু দেখি। আছে সোডিয়াম আছে, আছে অ্যালুমিনিয়াম আছে, আছে অক্সিজেন, বাট কয়টা আছে, 4টা অক্সিজেন আছে, এটা মাথায় রাখবা। যে OH4 আছে না, OH4, তার মানে অক্সিজেন আছে 4টা, আমার হাইড্রোজেন আছে কয়টা, 4টা। তাইলে এই যে এইখানে প্রত্যেকগুলার নিউট্রনের সমষ্টি করলে কিন্তু তুমি মোট নিউট্রন কয়টা বিদ্যমান সেটা পেয়ে যাবা। আমরা সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত জানি, আমরা সোডিয়ামের 23 আর 11, তাহলে এই দুইটা ডিফারেন্স করলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা পেয়ে যাবো। সোডিয়ামের নিউট্রন সংখ্যা হলো 12টি। অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা কত, অ্যালুমিনিয়াম 27 আর 13, অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা হলো 14। তাইলে 12 যোগ 14, অক্সিজেনের হইল 6 আর 8, তাইলে সরি 16 আর 8, তাহলে অক্সিজেনের নিউট্রন সংখ্যা হইলো 8, বাট আছে কটা, 4টা, তাহলে 4 × 8। আর হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই, অর্থাৎ 4 × 0। তাইলে এইটা করলে কত হবে, যে 4 × 32, 32 এই সমষ্টি করলে যেটা আসবে সেটা হলো আমাদের আনসার। কি একটু দেখে নিও, আমরা তো ক্যালকুলেটর নাই আর কি, সো নিজ দেখতে একটু দেখে নিও। দেন হইল হাইড্রোনিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা কত। এই দেন হাইড্রোনিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা কত, জিনিসটা একটু ডিফিকাল্ট মনে হয়, বাট কোনো ডিফিকাল্ট নাই। এখানে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে হলো 3টা, তার মানে ইলেকট্রন সংখ্যা 3টা আছে। অক্সিজেনের নিরপেক্ষ যদি থাকতো তাহলে তার ইলেকট্রন কয়টা থাকতো, অক্সিজেনের ইলেকট্রন আছে কয়টা, 8টা। প্রোটন সংখ্যা অক্সিজেন, তাহলে এমনিতে H3O থাকলে তার ইলেকট্রন থাকতো 3টা প্লাস 8টা, মানে কয়টা, 10 11টা। বাট এখানে প্লাস আছে না, প্লাস মানে +1 আছে, অর্থাৎ তাইলে আমাদের যে নিরপেক্ষ তাহলে যতটা থাকতো তার থেকে একটা কম থাকবে, তার মানে এটার আনসার হলো 10। তার মানে তার মধ্যে ইলেকট্রন আছে 10টা। দেন আসো সালফেট আয়নের প্রোটন সংখ্যা কত, সালফেট আয়নে বলছে, নট হাইড্রোজেন, সালফেট। সালফেট আয়নের সংকেত আমরা কি জানি, SO4 2-। প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা দ্যাটস মিন তার পারমাণবিক সংখ্যা। তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি 16, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত জানি আমরা 8, বাট অক্সিজেনে পরমাণু আছে এখানে কয়টা, 4টা। তাইলে 16 + 32 করলে আসে কত, 58, সরি 48। তাইলে এই সালফেট আয়নের প্রোটন সংখ্যা কত আমাদের 48। হোপফুলি এই টাইপের ম্যাথ গুলাই আসতে পারে, ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলাই আসতে পারে, তোমরা একটু নিজ দেখতে দেখে নিবা। তাহলে চলেন এখন আমরা বুঝলাম পরমাণুর মডেল থেকে কি কি আসতে পারে। দেন আসলে ওই যে পরমাণুর মডেল বলছিলাম আলফা কণা। সো এই আলফা কণার মধ্যে যে যে জিনিস ফোকাস দিবা, ফার্স্ট অফ অল দেখো আলফা কণা কি, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তার সিম্বল হইলো 2+, এইখানে হইলো 4, আলফা কণার প্রোটন সংখ্যা হলো 4। আচ্ছা, দেন হইলো সোনার পাত। আলফা কণার ক্ষেত্রে আমাদের একটা সোনার পাত ব্যবহার করা হয়েছে, এই সোনার পাতের পুরুত্ব কিন্তু এইটা, এবং সোনার সংকেত কি, সোনার সংকেত হলো AU, ঠিক আছে। দেন হইলো এখানে একটা পর্দা ব্যবহার করা হয়েছে, এই পর্দা কিসের পর্দা ছিল, জিঙ্ক সালফাইডের। এবং এই যে আলফা কণাটা, এই আলফা কণাটা কই থেকে মুক্ত করা হয়েছে, সেটা হলো বিসমাথ থেকে মুক্ত করা হয়েছে, বিসমাথের আইসোটোপ থেকে। দেন হইলো রিটার্ন করে অতি অল্প সংখ্যক আলফা কণা রিটার্ন ব্যাক করে আসে, এবং সংখ্যাটা কিরকম,
প্রায় 20,000টির মধ্যে কতটি? একটি। ঠিক আছে, দেন আসো রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেল প্রদান করছেন 1911 খ্রিস্টাব্দে, এবং এই মডেলকে সৌর মডেল বলা হয়। বোর পরমাণু মডেল দেওয়া হয়েছে 1913 খ্রিস্টাব্দে, যেটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রদান করা হয়, যা এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা পরমাণুর গতিপথ বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ যাদের ইলেকট্রন সংখ্যা এক, তাদের গতিপথ এগুলা ব্যাখ্যা করতে পারে বোর পরমাণু মডেল। তার মানে সবগুলার পারে না। এখন আসো বোর পরমাণু মডেলে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। তো আমরা কৌণিক ভরবেগ বোর পরমাণু মডেল অনুসারে জানি যে এমবিআর সমান হলো NH/2 পাই। ঠিক আছে, এমবিআর ইজ ইকুয়াল NH/2 পাই। তাহলে এই যে এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝায় ইলেকট্রনের ভর। আমরা ওই একটু আগে কিন্তু চার্টের মধ্যে দেখছিলাম যে ইলেকট্রনের ভর কত। এখানে গ্রামে দেওয়া আছে, তোমাদের কেজিতে নিয়ে করতে হবে আর কি, তোমাদের ইচ্ছে এসআই ইউনিট রাখো আর ইউনিট রাখো। এইচ এর মান যদি এসআই ইউনিট রাখো তাহলে এইটা এসআই ইউনিট নিতে হবে। দেন হইলো, অর্থাৎ এইচ এর মান এসআই ইউনিট বলতে বুঝাইছি এইচ এর মান যদি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড এইখানে রাখো, তাহলে এম এর মান কিন্তু ওই যে 10⁻31 কেজিতে লিখতে বসাতে হবে আর কি, নাইলে আনসার ভুল আসবে। আর হলো কি বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, এর হলো কক্ষপথ সংখ্যা, আর তো সবকিছুই দেওয়া আছে। তাহলে এই ম্যাথটা দিয়ে যদি দিয়ে তাহলে আমরা আনসার করতে পারবো। দেন হলো যে বুড়ের যে কক্ষপথ সংখ্যা সম্পর্কে, দেন এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত, তারপর এনতম কক্ষপথের শক্তি কত, এনতম কক্ষপথে ঘূর্ণনত ইলেকট্রনের বেগ কত, এই ট্রামগুলো দেওয়া আছে, ফর্মুলা গুলো দেওয়া আছে, যেটা এগুলা যে কোনটা কি মিন করে এটা আমাদের মূল বইতে আছে। তো আমাদের এত কিছু টাইম নেই, এডমিশন টাইম তো এত কিছু টাইম আছে, এত কিছু টাইম নেই, তো সময় কম। তো আমরা যে জিনিসটা করবো, আমরা এই যে চুরিবিদ্যা যে আমি ইকুয়াল দিয়ে লিখছি, এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। এইখানে একটা জিনিস বলে রাখি, এই যে 0.53 অ্যাংস্ট্রম, এটাকে বলা হয় বোর ব্যাসার্ধ। বোর ব্যাসার্ধ, এটাকে বলা হয় আমাদের বোর ব্যাসার্ধ, বুঝতে পারছি। তারপর এই যে ইলেকট্রন শক্তি ইবি, একটা জিনিস দেওয়া ফিজিক্সে বা যে কোনো জায়গায় আসতে পারে, ইবি কিসের একক? ইবি শক্তির একক, শক্তি বা কাজের একক, শক্তি বা কাজের একক। অনেকে বোল্ট এগুলা দিয়ে হেন তেন মানে কেসাল লাগিয়ে দেয়। ইবি হলো শক্তি বা কাজের একক। আর হইলো আমাদের এনতম কক্ষতে ইলেকট্রনরত ঘূর্ণনত ইলেকট্রন বেগ। আমি যে ফর্মুলা গুলা দিছি, এই ফর্মুলা গুলোর একক একটু খেয়াল করবা। যেন দেখো আমি যে ব্যাসার্ধটা দিছি, এটার একক হলো অ্যাংস্ট্রম। তারপর আমি যে শক্তিটা দিছি, এই শক্তির এককটা হবে লাস্টের দিকে ইবি। দেন তোমার বেগ যে দিছি, এই বেগের একক হবে সেন্টিমিটার/সেকেন্ড। কিন্তু ওই যে আবেগের বসে আমরা ব্যাসার্ধকে কি লিখি? মিটার লিখি না? এই আবেগের বসে মিটার বসিয়ে দিয়ে আসছো। সাপোজ তোমার মান বের হয়েছে 5, এখন তুমি শেষে বসিয়ে দিয়ে আসছো 5 মিটার, আনসার কিন্তু ভুল। একক ভুল করছো, আনসার ভুল ভাই। সহজ কথা, এখানে কোনো ছাড় দেওয়া দেয় নাই। এডমিশন টাইমে তোমাকে চাবে কিভাবে, তোমাকে তারা ছাঁটাই করতে চাইবে, তো তোমার একটা মিস্টেক অনেক কিছুই। ঠিক আছে, তাদের কাছে অনেক সুবর্ণ সুযোগ, আর তোমার কাছে বা বাকি স্টুডেন্টের কাছে অনেক কিছু। ওকে, এখানে একটা জিনিস দিছিলাম, এই জিনিসগুলো একটু ফোকাস দিবা। এই যে এক জুল সমান 10⁻7, আর 1 কুলম সমান এত। এবং সিজিএসসি ইউনিটে আমাদের ইলেকট্রনের যে ইয়েটা, সিজিএসসি ইউনিটে আমাদের ইলেকট্রনের যে চার্জটা, এই চার্জটা মনে রাখো। তোমাকে প্রশ্ন বলতে পারে সিজিএসসি ইউনিটে ইলেকট্রনের চার্জ কত। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসো আমাদের নিউক্লিয় বিক্রিয়া, আমি যে ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া বলছিলাম নিউক্লিয় বিক্রিয়া, এটা কৃষি জিএসটি প্লাস সেক, এর জন্য ইম্পর্টেন্ট। এই নিউক্লিয় বিক্রিয়াটা পারতে হলে আমাদের এই যে জিনিসপত্র আমাদের জানতে হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আদারওয়াইজ নিউক্লিয় বিক্রিয়া পারাটা খুব কঠিন হয়ে যাবে। তো এখানে আমাদের কি আছে? আলফা আছে, বিটা আছে এবং গামা আছে। এই সবগুলাই কিন্তু তেজস্ক্রিয়, এবং এইগুলা নিউক্লিয় বিক্রিয়াটা ঘটায়। তো আলফা কণা সংজ্ঞা, ইলেকট্রন প্রবাহ, চুম্বকীয় তরঙ্গ, এগুলো দেওয়া আছে, সমস্যা নেই। যারা পেইডে আছো তাদেরকে তো আর মেটেরিয়াল দেওয়া হবে, বা তোমরা যে কোনো প্রশ্ন ব্যাংকেও ওই জিনিসগুলো সম্পর্কে আছে। এখন দেখো আমাদের যে জিনিসগুলো কাজে লাগবে, আপেক্ষিক চার্জ এবং আণবিক ভর, এই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে আলফা কণা আপেক্ষিক চার্জ হলো +2, এবার পর বিটা রাশির আপেক্ষিক চার্জ হলো -1, এবং গামা হলো নিরপেক্ষ আর কি। আর আপেক্ষিক ভর, আলফার আপেক্ষিক ভর হইলো 4, বিটার 0, গামারও 0। এবং প্রতীক কিভাবে সিম্বলাইজ করা হয় এটা একটু দেখবা। ঠিক আছে, এবং ছেদন ক্ষমতা, আলফার ছেদন ক্ষমতা 1, এইগুলা সবগুলো আলফার সাহায্যে প্রকাশ করা হয়েছে আর কি, সাপেক্ষে নেওয়া হয়েছে, এগুলো আপেক্ষিক। বিটার হইলো 1000 গুণ, কার 1000 গুণ? আলফার 1000 গুণ। এবং আপনার গামার হইলো 10,000 গুণ, কার 10,000 গুণ? আলফার 10,000 গুণ। আচ্ছা, এখন আসো আমরা এই জিনিসগুলা জানছি, তাইলে এখন চলো আমরা নিউক্লিয় বিক্রিয়াটা করি আমরা নিউক্লিয় বিক্রিয়াগুলো আমরা একটু সম্পন্ন করি। আচ্ছা, সমীকরণের ডানে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখা, যে আমাদের যে সমীকরণটা দেওয়া হবে, এই সমীকরণের ডানে এবং বামে মোট ভর সংখ্যা একটা নাম নিউক্লিয়ন সংখ্যা, মোট নিউক্লিয়ন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি হবে? সমান বা অপরিবর্তিত হবে। জিনিসটা কি রকম সেটা বোঝার জন্য আমি একটা বিক্রিয়া যদি দেখি, এই যে বিক্রিয়াটা, এইটা হলো সমীকরণের লেফট সাইড, আর এইটা হলো সমীকরণের কি আমাদের রাইট সাইড। ওকে, এইটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাইলেই আমরা এই যে কোটেশনটা দিছি, এই কোটেশনে আমরা সত্যতাটা বুঝতে পারবো। জিনিসটা কিরকম? ভর সংখ্যা আমাদের হয়ে থাকে উপরে, অর্থাৎ লেফট পার্টের আমাদের আপার ওয়ার্ডে থাকে ভর সংখ্যা। তাহলে এইখানে অক্সিজেনের ভর সংখ্যা 16, হিলিয়ামের ভর সংখ্যা কত? 4। তাহলে আমাদের লেফট পার্টে মোট ভর সংখ্যা কত? 20।
রাইট পার্টে আসো। ফ্লোরিন 19, হাইড্রোজেন 1, তাইলে কত হইলো আমাদের 20। তাহলে লেফট পার্টের ভর সংখ্যা সমান রাইট পার্টের ভর সংখ্যা মিলছে। এই যে বলছে মোট ভর সংখ্যা কি থাকে, সমান থাকে, তার মানে ভর সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার। এখন আসো আমাদের কি প্রোটন সংখ্যা। তাহলে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত, 8। হিলিয়ামের প্রোটন সংখ্যা কত, 2, 10। লেফট পার্টে আমাদের প্রোটন সংখ্যা 10। আচ্ছা রাইট পার্টে আসো, এখানে কত 9, আর এখানে কত আমাদের 1। তাহলে এইটা কত আমাদের 10। তার মানে লেফট পার্টের ভর সংখ্যা এবং রাইট পার্টের ভর সংখ্যা কি হইলো আমাদের ইকুয়াল হইলো, তাহলে আমাদের মিলছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোনো একটাকে মিসিং করে দিতে পারে, মিসিং দিয়ে বলতে পারে ওই এক্সটা কি। দেখো এখন আসি এই যে বিটা। তোমাকে ধরো এইখানে বিটা দিল পরীক্ষায়, এখানে বিটা না দিয়ে দিয়ে দিল এক্স, বললো এই এক্সটা কি নির্দেশ করবা, এই এক্স এর সিম্বলাইজ করো। এখন এটা তুমি কিভাবে করবা, তাহলে আমরা দেখি একটু। এইখানে লেফট পার্টে আছে ভর সংখ্যা কত, 14, রাইট পার্টে ভর সংখ্যা 14। তাহলে এক্স এমন একটা কোনো কিছু হবে যার, তাহলে লেফট সাইড এবং রাইট সাইড এই দুটো ভর সংখ্যা সমান, তাহলে আমাদের ভর সংখ্যা কোনো অ্যাড করতে হবে না, তাহলে এখানে ভর সংখ্যা 0 লিখলাম। এখন আসো আমাদের প্রোটন সংখ্যা। তাহলে এইখানে প্রোটন সংখ্যা আছে কত, 6, এখানে প্রোটন সংখ্যা কত, 7। তাহলে এখানে একটা বেশি না প্রোটন সংখ্যা, এখানে 6 এখানে 7, তাহলে এখানে একটা প্রোটন সংখ্যা মাইনাস করতে হবে, তার মানে প্রোটন একটা বিয়োগ করতে হবে, তার মানে এখানে দিতে হবে কত, -1। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এক্স। তাহলে এই যে আকার, এই আকারটা কার, এই আকারটা আমাদের বিটার না, 0 এইটা আমরা বিটাতে দেখছিলাম না, এই যে একটু আগে, এই যে বিটাতে সিম্বল। তাহলে এইভাবে দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে নিউক্লিয়ন বিক্রিয়া থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আমরা অল ক্লিয়ার। এখন আসলে ডিবগলির সমীকরণ। ডিবগলির সমীকরণের ক্ষেত্রে এইটা যে আমরা জানি ল্যামডা সমান হইলো h/mv বা h/p। এই এমবিটা কি, এই এমবিটা হলো আমাদের কি ভর, ঠিক আছে, ভরবেগ। আর ল্যামডাটা কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ডিবগলি কি দিচ্ছেন, দ্বৈত নীতি প্রদান করেন, দ্বৈত নীতি। দ্বৈত নীতি অ্যাকচুয়ালি কি, আমরা জানি বুর মতবাদ অনুসারে কি, বুরের মতবাদ অনুসারে BHR, বুরের মতবাদ অনুসারে ইলেকট্রন কণা এবং কোয়ান্টাম মানে প্লাঙ্কের কথা অনুযায়ী ইলেকট্রন তরঙ্গ, এই দুইটাকে ডাউট ক্লিয়ার করছেন আমাদের ডিবগলি সাহেব, ঠিক আছে, ডিবগলি সাহেব। দেন সুইডিঞ্জারের সমীকরণ, এতটাও ইম্পর্টেন্ট না, তবুও দেখে নাও, যদি আসে আর কি, তোমাকে আসলে ডিরেক্ট সমীকরণটা লিখে দিবা, এর থেকে বাইরে কোনো কিছু দিবে না, দেখার দরকার নেই, তবুও দেখে নিন। চলো কোয়ান্টাম, কোয়ান্টাম সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, নাটের গুরু বলা যায় এই অধ্যায়ের। ওকে, তো কোয়ান্টামের মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় n দ্বারা, এবং এইটা একটা পূর্ণ সংখ্যা। এইটা কক্ষপথ সংখ্যা বা পরমাণু আকার নির্দেশ করে। যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হইল 2n²। এইখান থেকে প্রশ্ন, এইটা দিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন বললো তোমাকে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে n এর মান, চতুর্থ শক্তি স্তর বলছে n এর মান 4, তাহলে 2 × 4², দ্যাটস ওয়াই কত আমাদের 32টি ইলেকট্রন ধরতে পারে। দেন হলো অরবিটাল সংখ্যা কত, n², তাইলে এখানে অরবিটাল সংখ্যা কত 4² মানে কত 16। আচ্ছা, দেন হলো n এর মানের উপর ভিত্তি করে আবার সেল আকারেও প্রকাশ করা যায়, যেমন n এর মান 1 হলো k শেল, n এর মান 2 হলো l শেল, n এর মান 3 হলো m শেল, n এর মান 4 হলো l শেল। এই প্রশ্নটাকে যদি একটু মডারেট করে দিতে চাই, একটু স্মার্ট হইতে দিতে চাই, যাতে তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে ডাউট ক্লিয়ার মানে ডাউট তৈরি করার জন্য, সেটা বলতে পারে m শেলে কয়টা ইলেকট্রন ধরতে পারবা, m শেলে অরবিটাল সংখ্যা কত, তাহলে m শেল হইলে আমরা জানি n এর মান কত 3, দেন তাহলে 3 হলে অরবিটাল সংখ্যা 3² মানে 9, এবং ইলেকট্রন ধারণ করতে পারে 18টা। শেষ, সিম্পল বিষয়। তাহলে প্রধান শক্তি স্তর সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাইলাম কি কি প্রশ্ন আসতে পারে বা কিভাবে আসতে পারে। আসলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে L দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা কক্ষপথের আকৃতি নির্দেশ করে। L এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবা, n এর মান যদি 3 হয়, তাহলে L এর মান কখনোই 3 হইতে পারবে না, L এর মান হইতে পারবে 0, 1 বা 2, ঠিক আছে, কখনোই 3 সমান হতে পারবে না। ওকে, ফাইন। দেন হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, m দ্বারা প্রকাশ করি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হয় +-L এবং 0। আচ্ছা, এবং অরবিটাল সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই যে m এর যে সংখ্যাটা বের হয়, এই সংখ্যাটা দ্বারা আমাদের অরবিটাল সংখ্যা বোঝায়। তাহলে m এর অরবিটাল সংখ্যা বার করার ফর্মুলা হলো m ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি কত, m ইজ ইকুয়াল লিখতে পারি 12 + 1। এই যে +-L লেখছো না, তাহলে এখানে দুইটা L, +L -L, এর জন্য 12, আর 0 একটা সংখ্যা না, এর জন্য 1, 12 + 1, সূত্রটা এইভাবে আসছে আর কি। আর এইটা দ্বারা আমাদের অরবিটাল ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায়। দেন হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s দ্বারা প্রকাশ করা, এবং এটা অলওয়েজ +-½ হয়, +½ না হয় -½ কোন একটা অরবিটালের প্রথমটাকে আমরা +½ ধরে নিই এবং পরেরটাকে আমরা -½ ধরে নিই, এবং নিজকের সাথে। এখন দেখো উপশক্তি স্তর আমরা জানি কয়টা, 4টা আছে উপশক্তি স্তর। উপশক্তি স্তর এবং অরবিটাল দুইটা আলাদা টার্ম, এই পার্টে আমি বলছি না দুইটা কি কি জিনিস। তো দেখো উপশক্তি স্তর, তাহলে 4টা আমাদের উপশক্তি স্তর আছে, S, P, D and F। এই উপশক্তি স্তরের মান, উপশক্তি স্তরের ক্ষেত্রে L এর মান 0 হইলে S, 1 হইলে P, 2 হইলে D এবং 3 হইলে F। এবং এদের আকার কি রকম, S এর আকার হলো গোলাকার বা বৃত্তাকার, P এর আকার হলো ডাম্বেল, D এর আকার হলো ডাবল ডাম্বেল, F এর আকার হলো জটিল। দেন হইলো অরবিটাল সংখ্যা, S এর অরবিটাল সংখ্যা 1, P এর অরবিটাল সংখ্যা 3, D এর অরবিটাল সংখ্যা 5 এবং F এর অরবিটাল সংখ্যা কত 7। এখন দেখি আমরা অরবিটাল সংখ্যা কিভাবে আসছে, হ্যাঁ একটু দেখেন, ঠিক আছে। ধরো D এর অরবিটাল সংখ্যা কত আমরা বের করব।
ওকে, তাহলে ডির ক্ষেত্রে এল এর মান কত 2। আচ্ছা, এল এর মান যদি 2 হয় তাহলে অরবিটাল সংখ্যা m বার করার ফর্মুলা কিটা 12 প্লাস 1, তাহলে 2 ইনটু 2 প্লাস 1 দ্যাটস 5। এই দেখো আসছে আমাদের কত, এই দেখো আসছে আমাদের 5। হোপফুলি বুঝতে পারছি। দেন এই যে অরবিটালের প্রতীক কিভাবে, এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা এস এ ধারণ করতে পারে 2টা, পি এ ধারণ করতে পারে 6টা, ডি এ ধারণ করতে পারে 10টা, এফ এ ধারণ করতে পারে 14টা। ওকে, এখন আসো আফবাও নীতি। আফবাও নীতির এনাদার নাম, এই আফবাও নীতিকে আরেকটা নামে প্রকাশ করা হয়, সেটা হলো এল প্লাস এন নীতি বা এন প্লাস এল নীতি। তো এইটা কিরকম, এইটা আগে জানি নেই আফবাও জিনিসটা। আফবাও একটা জার্মান শব্দ, ঠিক আছে, আফবাও একটা জার্মান শব্দ, যার অর্থ কি, যার অর্থ হলো বিল্ডিং আপ। অর্থাৎ আমরা সিঁড়ি যেরকম আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে করে যাই, তো এই জিনিসটাও এইভাবেই যাবে। অর্থাৎ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করবে, দেন উচ্চ শক্তির অরবিটাল যাবে, এবং অরবিটাল শক্তি আমরা কিভাবে বের করবো, এন প্লাস এল এর সাহায্যে। এই জন্য এই মানে নীতির আরেকটা নাম হলো এন প্লাস এন নীতি। এবং অরবিটাল শক্তিটা বুঝলাম। এখন দেখো দুইটা পরমাণুর মধ্যে দুইটা পরমাণু নিলা বা দুইটা অরবিটাল নিলা, তাদের এন প্লাস এল এর মান কি ইকুয়াল আসলো। তাহলে এই ক্ষেত্রে আমরা শক্তি কিভাবে আইডেন্টিফাই করবো, এই ক্ষেত্রে শক্তি আমরা আইডেন্টিফাই করবো এন এর মানের উপরে। যার এন এর মান বেশি তার শক্তিটা বেশি। এখন এন প্লাস এল নীতি, এই নীতির আবার ব্যতিক্রম আছে। এই নীতি মেনে চলে না আমাদের ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড এবং থুরিয়াম। কি জন্য মেনে চলে না, আমরা চলো একটু দেখে নিই। আমি একটা নিয়ে অ্যানালাইসিস করি। আমি এখানে লিথিয়ামের, সরি ল্যান্থানাইডের আমি দেখাই কেন সেটা এন প্লাস এল নীতি মানে না। ল্যান্থানাইড 57, তাই ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এবং সর্বশেষ ইলেকট্রনটা গেছে কত 6s এ। 6s এ যাওয়ার পর এখানে 6s2 লেখার পর এইখানে তার আরেকটা ইলেকট্রন বাকি থাকে। এই ইলেকট্রনটা আমাদের এন প্লাস এল নীতি অনুযায়ী যাওয়ার কথা ছিল আমাদের 4f এ। যাওয়ার কথা ছিল 6s থেকে আমাদের যাওয়ার কথা ছিল 4f এ, অর্থাৎ 4f1 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে গেছে কত 5d1। বাট এমনটা কেন, এমনটা হওয়ার কারণ হলো 6s থেকে 4f এইটার ক্ষেত্রে দুইটা শক্তিস্তর ওভারকাম করতে হয়, দুইটা শক্তিস্তর ডিঙ্গে যাইতে হয়। এখন একটা ইলেকট্রন দুইটা শক্তিস্তর যদি ডিঙ্গে যায়, তাহলে তার আকারটা খুব সংকুচিত হয়ে যায়। এই সংকুচনটা রোধ করার জন্যই 6s থেকে 4f1 এ না গিয়ে আমাদের 6s2 থেকে 5d তে গিয়ে 5d1 হয়ে গেছে। এইটা হইলো আমাদের মূল রিজন আর কি, কি জন্য যে ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড এবং থুরিয়াম এন প্লাস এল নীতি মেনে চলে না, তার রিজন। ওকে, এখন আসো অ্যাক্টিনাইড। অ্যাক্টিনাইডও 89, সো তার ক্ষেত্রে 7s2 থেকে আমার যাওয়ার কথা ছিল যে 5d তে, তো সরি 5f এ, সেখানে না গিয়ে আমাদের চলে গেছে 6d1 এ। বুঝাইতে পারলাম? ওকে, এখন আসো আমাদের হুন্ডের নীতি। তো হুন্ডে সাহেবে যে নীতিটা দিয়েছেন, ওনার মতবাদ অনুসারে যদি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পরমাণুগুলোর অরবিটাল অর্ধপূর্ণ বা সম্পূর্ণ থাকে, তাইলে তার ইলেকট্রন বিন্যাসটা অধিকটা সুস্থিত হয়। তাহলে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ বলতে কি বুঝাইছেন, যেমন এ ধরতে পারে কয়টা, দুইটা ইলেকট্রন। তাহলে যদি তার দুইটা থাকে তাইলে সুস্থিত, বা একটা থাকলে তার সুস্থিত। পি সেই ইলেকট্রন ধরতে পারে 6টা, তাহলে 6টা থাকলে সুস্থিত, 3টা থাকলে সুস্থিত। ডি সেই ইলেকট্রন ধরতে পারে কয়টা, আমাদের 10টা, তাহলে সে 10টা থাকলে সুস্থিত, আবার 5টা থাকলেও সুস্থিত। দেন আসো এফ ইলেকট্রন ধরতে পারে কয়টা, 14টা, তাহলে তার 14টা থাকলেও সুস্থিত এবং 7টা থাকলেও সুস্থিত। তাহলে এই ধরনের যখন কোনো কেস গঠন করা পসিবল হয়, তাহলে ইলেকট্রন গুলা তার স্বাভাবিক যে নিয়মগুলো আছে, এই নিয়ম বহির্ভূত গিয়ে এই ধরনের আকারটা গঠনের প্রবণতা দেখায়। এখন যদি আমি চলো একটা বিক্রিয়া দেখে আমরা দেখে নিই। এইগুলা মনে হচ্ছে বাচ্চাদের, মানে বাচ্চাদের পড়াশোনা, তোমরা মনে করতে পারো, বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলা পরীক্ষায় আসে, আমিও মনে করতাম বা সবাই মনে করে, কিন্তু ওই পরীক্ষার ইন পয়েন্টে আমরা এইগুলো ভুলে যাই। সো আমি ওই বাচ্চাদের পড়াটাই তোমাদের আবার একটু ডিটেলসে পড়াচ্ছি, ঠিক আছে? তো তোমরা একটু ডিটেলসেই পড়বা, পড়া দেখে নিবা আর কি। ওকে, তাইলে দেখো আমাদের এইখানে জিনিসটা ঘটছে ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়ামের ক্ষেত্রে হওয়া উচিত ছিল 4:3d4। আমরা যদি নর্মাল আইস করতাম এইভাবে হওয়া উচিত ছিল, বাট এইভাবে না হয়ে গেছে উল্টাটা। কেন উল্টাটা হয়েছে, এই রিজন। আচ্ছা, 4s2 তার আকারটা সুস্থিত, আবার 4s1 এই আকারটাও সুস্থিত, আবার 3d, তাহলে 3d তো 4 আছে, তাহলে 4s1 এই আকারটা সুস্থিত, তাহলে 4s1 হয়ে গেল। ধরলাম এটাকে 4s1, কালারটা চেঞ্জ করি, এটাকে আমি 4s1 দিয়ে দিলাম। তাহলে তার হাতে আর একটা ইলেকট্রন অবশিষ্ট রয়েছে, এখানে ছিল দুইটা, তুমি একটা নিছো, একটা ইলেকট্রন অবশিষ্ট রয়েছে। ওই ইলেকট্রনটা যাইতে পারবে ডিতে, তাহলে ডিতে গেলে সেটা হয়ে যাচ্ছে কত 5d। তাহলে 5d হইলে মিরাকেল তো ঘটে গেছে। কি রকম মিরাকেলটা ঘটে গেছে, 5d হইলে ডি তো অর্ধপূর্ণ হয়ে গেছে ইলেকট্রন দ্বারা, তাহলে অর্ধপূর্ণ হইলে তো তার একটা সুস্থিত। তাই দেখা গেছে যে 3d4 4s1 এটা থেকে 3d5 4s2, সরি 4s1 অধিকতর সুস্থিত। এইটাই ছিল হুন্ডের মূল ফিলোসফি। এই হুন্ডা নীতিকে আরেকটা বলা হয় বক্স নীতি,
ঠিক আছে, বক্স নীতি, হুন্ডের নীতির আরেকটা নাম হলো বক্স নীতি। এখন বলে রাখি আমাদের কেমিস্ট্রির মধ্যে আমি বলছি থিওরি আসে, তো থিওরির মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দিতে পারে। থিওরির মধ্যে কি কি জিনিস দিতে পারে আমি একটু যদি অ্যানালাইসিস করে দিই, যেমন ধরো অরবিট কাকে বলে, অরবিট বা অরবিটাল কি, এগুলো এক মার্কে কিন্তু সংজ্ঞা দিতে পারে, অরবিটাল কি, দেন হুন্ডের নীতিটি লিখো, হুন্ডের নীতি লিখো। এইগুলাই হইলো আর কি তোমার থিওরির বিষয় আসলে আর কি। এই যে থিওরি যেগুলো জ্ঞানমূলক সংজ্ঞা যারা বলি আমরা, যে ইন্টারমিডিয়েটে যে পড়ছি যে জ্ঞানমূলক সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো হলো থিওরির মূল বেসিক। আচ্ছা, দেন হলো এস অরবিটালের ক্ষেত্রে, এই যে এস যে অরবিটালটা আছে এই অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য না। বুঝতে পারলাম? আচ্ছা, তোমাদের সহজের জন্য আমি বলে দিই যে গ্রুপ কত, ক্রোমিয়াম কোন গ্রুপে, ক্রোমিয়াম হলো গ্রুপ 6, গ্রুপ 6 এবং গ্রুপ 11, এই দুইটাতেই আমাদের হুন্ডের নীতিটা অ্যাপ্লাই হয়। যেমন ধরো ক্রোমিয়াম, সিলভার, দেন কপার, এইগুলোর ক্ষেত্রে হুন্ডের নীতিটা অ্যাপ্লাই হয়। এইগুলোর ইলেকট্রন বিন্যাসটা একবার একবার করে করবা, ঠিক আছে। সেকেন্ডের জন্য আজকে থেকে যদি এই ক্লাসটা দেখার পর থেকে যদি তোমরা ধরো সেকেন্ড প্রস্তুতি নাও, আমি বলবো যে একটা খাতা তৈরি করবা, সেক জিএসটি কৃষি, এই খাতাতে এখন যেগুলো পড়বা, যেগুলো আবার মনে হচ্ছে যে একটু রিকল করা দরকার, একটা খাতার মধ্যে 2 দিস্তার খাতায় করো, একটা খাতার মধ্যে বা একটা পেটের খাতা করো, ওই খাতার মধ্যে নোট করে করে রাখবা, এবং পরীক্ষার আগে ওই জিনিসগুলাই জাস্ট দেখে দেখে যাবা। পরীক্ষার আগে আর কোনো বই দেখতে হবে না, আর আমার এখানে যে প্রশ্ন পরীক্ষাগুলো দিবা ওই পরীক্ষার সলভগুলো আবার দেখে যাবা, ঠিক আছে। এটা করলে সেকে তোমাদের চান্স হতে বাধ্য করবে, আর সর্বোপরি সৃষ্টিকর্তার সহায়তা। তাহলে কি করবো, এই ক্লাসটা এখনই যদি দেখি, মানে এখন থেকে যদি আমি মানে ডেস্টিনেশন ঠিক করি যে আমার শেষ সময় ইঞ্জিনিয়ার হতেই হবে, আমার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেই হবে, আমাকে ইঞ্জিনিয়ার হয়ে মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে, নিজের ইঞ্জিনিয়ার ভাইবটা পূরণ করতে হবে, এই সব কিছু করার জন্য এখন থেকে সেকেন্ড প্রস্তুতিটা নেওয়া শুরু করতে হবে। মেয়ের 15 তারিখ টার্গেট রেখে, এবং একটা 2 দিস্তার খাতা বলো, একটা পেট খাতা বলো, হোয়াট এভার যে কোনো খাতা বলো, এই একটা খাতা ইয়ে করবা। এই খাতার মধ্যে আমার কোর্সে যারা যুক্ত আছে আমি যে যে জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো তোমরা একটু পড়বা, মাথায় রাখবা। প্লাস প্লাস তোমরা ওই যে ভার্সিটি নিজেদের মতো করে আরেক কিছু যদি জিনিস মনে হয় যে না এটা ইম্পর্টেন্ট আসতে পারে, তোমাদের মতো বিবেকের বুদ্ধি খাটিয়ে যদি মনে হয়, তাহলে সেই খাতাগুলো নোট করে রাখবা। এবং ওই খাতাটাই তোমার হইতে পারে জিএসটির সাজেশন, ওই খাতাটাই হইতে পারে তোমার কৃষি সাজেশন, এই খাতাটাই হইতে পারে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজেশন, এবং এই খাতাটাই তোমার সর্বশেষ সেকেন্ড সাজেশন। এটা মাথায় দিবা। আর পরীক্ষার আগে বই টই এগুলো ঘাটাঘাটি করতে হবে না। আর আমার এখানে যে প্রশ্নগুলো দেখবা ওইগুলা একটু অ্যানালাইসিস করে করে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। তো আসলে এখন আমরা পাউলির বর্জন নীতি, তো পাউলির বর্জন নীতি জানি। পাউলির বর্জন নীতিতে বলা হয়েছে কি, যে কোনো একটা পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই রকম হতে পারে না, সর্বোচ্চ 2টা হতে পারে, বাকিটা অবভিয়াসলি মানে 3টা অবভিয়াসলি ভিন্ন হবে। এই ছিল পাউলির বর্জন। এখন দেখো এইখানে যে পড়লাম যে 3D অরবিটালের ক্ষেত্রে বলছে কোয়ান্টাম সংখ্যাটা লিখো, তাহলে কোয়ান্টাম সংখ্যা বলতে কি, আমরা 4টা সংখ্যাই বলছে এন এল এম এস, এই 4টা সংখ্যা। তাহলে 3D এর ক্ষেত্রে কালারটা চেঞ্জ করি, এর ক্ষেত্রে আমাদের এন এর মান হইলো 3। আচ্ছা, ডির ক্ষেত্রে আমাদের এল এর মান কত আমরা জানি, ডির ক্ষেত্রে এল এর মান হইলো আমাদের 2। দেন এম এর মান, এল এর মান 2 হইলে এম এর মান কত হবে, +-2 +-1 এবং 0। আর এস এর মান হইলো +-1/2। শেষ। এই হলো 3D অরবিটাল কোয়ান্টাম সংখ্যা। দেন বলছে কি পঞ্চম শক্তি স্তর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে এই যে 2n স্কয়ার, 2 × 5 স্কয়ার, 25 50টি। বুঝতে পারলাম? এইগুলো আনসার। ওকে, বা তোমাকে বলতে পারে কার্বনের শেষ কক্ষপথের ইলেকট্রনের ক্ষেত্রে তোমার 4টা কোয়ান্টাম সংখ্যা লিখো, তাহলে ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথের কোয়ান্টাম সংখ্যাটা লিখে দিবা, হোপফুলি তোমরা পারবা, ঠিক আছে। এখন আসো প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ। তাহলে প্যারাম্যাগনেটিক পদার্থ কারে হয়, যেসব পরমাণু কেটায়নের ইলেকট্রন বিন্যাসে কোনো অরবিটালে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় প্যারাম্যাগনেটিক পদার্থ। অর্থাৎ যোজ্যতা স্তরে যদি অযুগ্ম বা বেজুরি ইলেকট্রন থাকে তাহলে সেই পদার্থটাই হলো প্যারাম্যাগনেটিক পদার্থ। আর ফেরোম্যাগনেটিক পদার্থ সেম কথা, যেটা প্যারাম্যাগনেটিক, যা প্যারাম্যাগনেটিক তাই ফেরোম্যাগনেটিক। এখন দুইটার মধ্যে তফাৎ কি, তফাৎটা হলো প্যারাম্যাগনেটিক দ্বারা জাস্ট চুম্বকে আকর্ষণ হয়, আর ফেরোম্যাগনেটিক দ্বারা তুমি অস্থায়ী চুম্বক তৈরিও করতে পারবা। দ্যাটস ওয়াই ফেরোম্যাগনেটিক এর মধ্যে আমাদের যে বিজুড়ি ইলেকট্রন সংখ্যা একটু বেশি থাকে, আর ডায়াম্যাগনেটিক কি, যার মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না, ঠিক আছে। তো এই ছিল আর কি কাহিনী আর কি প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক। এখন আসো তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তো তড়িৎ চুম্বকীয় বিকিরণ মূলত আমাদের একটা বিকীর্ণ শক্তি আর কি, যা কম্পাঙ্কের সমানুপাতিক, যেটা প্লাঙ্ক সাহেব বলছিলেন। তাহলে কম্পাঙ্ককে আমরা নিউ দ্বারা প্রকাশ করি, তাহলে ই প্রপোর্শনাল টু আমাদের কত নিউ।
ওকে, এই প্রফেশনালটা আমাদের নিউ। এখন এই নিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু প্লাঙ্কের সমীকরণ, তাহলে নিউটাকে উঠিয়ে লিখছি এইচ নিউ। এই এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, তার মান কত দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে আলোর বেগ, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বিকিরণের বেগ হলো আলোর বেগের সমতুল্য বা সমান। ওকে, এইখানে সবগুলো এসআই ইউনিট দেওয়া আছে। দেন হলো তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যাকে নিউ বার দ্বারা প্রকাশ করা 1/λ। এবং এইখান থেকে আরো কিছু তোমরা জিনিস পড়তে পারো, সেটা হলো জ্ঞানমূলকের জন্য, যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, দেন কম্পাঙ্ক কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, একক, কম্পাঙ্কের একক, এইগুলা পড়তে পারো, এগুলো ফিজিক্সের টার্ম, বাট এখানেও দিয়ে দিতে পারে। বা তরঙ্গ সংখ্যা কাকে বলে, তরঙ্গ সংখ্যা কাকে বলে, তরঙ্গ সংখ্যা কাকে বলে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা জ্ঞানমূলকের জন্য পড়তে পারো। তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে যে চারটা, এই চারটা তোমরা যে কোনো বইতে পেয়ে যাবা, চারটা, যে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, কোন কাজে ব্যবহার করা হয়, কি করা হয়। তো এইখানে কোনো কিছু দেখি না। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা দেখবা 380 থেকে 780, ইউভি রশ্মির রেঞ্জ হলো 10 থেকে 380, এবং আইআর রশ্মির হলো 780 থেকে 10⁶ ন্যানোমিটার। এই সবগুলো কিন্তু ন্যানোমিটারে দেওয়া আছে, মাথায় রাখবা। এই তিনটা ইম্পর্টেন্ট আর কি, তিনটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। ঠিক আছে, তাহলে দৃশ্যমান ভিজুয়ালাইজ রে, বিআর হইলো 380 থেকে 780 ন্যানোমিটার। তারপর আইআর হইলো আমাদের কত, 780 থেকে 10⁶ ন্যানোমিটার। আর আমাদের ইউভি রশ্মি হলো 10 থেকে আমাদের কত, 380 ন্যানোমিটার। এই সবগুলো কিন্তু ন্যানোমিটার ইউনিটে দেওয়া আছে, বুঝা গেল, সবগুলো ন্যানোমিটার ইউনিটে দেওয়া আছে। এখন দেখো এইখান থেকে একটু জিনিস আবার যদি আমরা বেক করি প্রিভিয়াসে, যে দেখো কম্পাঙ্ক যদি বাড়ে তাইলে আমাদের ইটাও বাড়বে, কম্পাঙ্ক বাড়লে ইটা বাড়বে। দেন তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাইলে আমাদের ইটা কি হবে, হ্রাস পাবে। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে ইটা হ্রাস পাবে, কম্পাঙ্ক বাড়লে ইটা বৃদ্ধি পাবে। এইটুকু মাথায় রাখো। এখন আমরা ইটা দেখো, দেখো মহাজাগতিক বা কসমিক রে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে কি শক্তি বা বিকিরণ কম্পাঙ্ক সবচেয়ে বেশি। ওই যে আমরা বেস্তান একটু আগে দেখছি, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এর জন্য শক্তি সবচেয়ে কি কম। আচ্ছা, এই যে জিনিসটা মাথায় রাখতে পারো, যে তাড়িৎচুম্বকীয় বিকিরণের এই জিনিসটা, তরঙ্গ দৈর্ঘ্যের লাইনটা তোমাকে বলতে পারে যে তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য লিখো বা ক্রম লিখো। তাহলে এটা কিভাবে লিখতে পারো, এটা আমরা কিভাবে লিখতে পারি বা মনে রাখতে পারি? এত জিনিসটা মনে নাও থাকতে পারে, তাইলে এটাও মনে রাখার একটা ওয়ে তো দরকার আমাদের। তাহলে ওয়েটা আমি একটু বলে দিচ্ছি। ধরো জিনিসটা এইভাবে মনে রাখতে পারো, একটা ছন্দ আকারে আর কি, আমি যেভাবে মনে রাখি, মগারঞ্জন, মগারঞ্জন, অতি দুশ্মন, অতি দুশ্মন। আচ্ছা, যারা এতটুকু পর্যন্ত দেখছো, যারা এতটুকু পর্যন্ত ভিডিওতে চলে আসছো দেখে দেখে, তোমরা ক্লাসে অ্যাটেন্টিভ আসো কিনা এটাই বোঝা যাবে। এতটুকু পর্যন্ত যারা দেখে আসছো তারা প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করবা, এই লাইনটাই কমেন্টে লিখবা। ঠিক আছে, মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে, অব সরি, মগারঞ্জন অতি দুশ্মন মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। জিনিসটা ইন্টারেস্টিং না? মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, রঞ্জন বানান মেবি ভুল হইছে। এখন ঠিক আছে, ওকে। তো যারা এ যাবৎকাল ভিডিওটা দেখছো তারা কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে, তোমাদের ছোট ভাই এবং বোন হিসেবে রিকোয়েস্ট রইলো, এই জিনিসটা একটু কমেন্ট করবা। ঠিক আছে, এই জিনিসটা একটু কমেন্টে দিয়ে দিবা, দেখি কারা কারা ক্লাসে অ্যাটেন্টিভ, এটাই বোঝা যাবে আর কি। ওকে, মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। তো এটা দ্বারা কি, এই যে আমাদের এই ম দ্বারা হইলো মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। দেন হইলো গ দ্বারা হইলো গামা, গামা। তাহলে এই যে রেঞ্জ অনুযায়ী যত উপরের থেকে নিচের দিকে যাবে ততই কি হবে, তার তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। গামা। র দ্বারা হলো রঞ্জন রশ্মি বা এক্স রে। ঠিক আছে, অতি দ্বারা হলো অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি। দেন হইলো আমাদের দুশ্মন, দ দ্বারা দৃশ্যমান। ঠিক আছে, দৃশ্যমান। দেন হইলো আমাদের অবলা মানে অবলোহিত, অবলোহিত। দেন হইলো আমাদের মারে রাতে। ঠিক আছে, মারে দিয়ে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর রাতে হইলো এই তোমার কি রেডিও ওয়েভ। তাহলে উপর থেকে যত নিচ দিকে এই যে চন্দন যত যাইবা তত কি তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি পায় তাহলে শক্তিটা কমবো, ইভেন তোমার কি হবে, তোমার কম্পাঙ্কটা কমবে। তাহলে মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, ম দ্বারা মহাজাগতিক রশ্মি, গ দ্বারা লগে গামা রে, রঞ্জন মানে লগে রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি, দেন হলো অতি মানে লগে অতি বেগুনি রশ্মি, দুশ্মন মানে দৃশ্যমান রে, তারপরে অবলা মানে লগে অবলোহিত রশ্মি, তারপরে লগে মারে মানে লগে মাইক্রোওয়েভ, আর রাতের মানে লগে রেডিও ওয়েভ। বুঝতে পারছি? তো ইন্টারেস্টিং না? তো এইবার মনে রাখতে পারো, ছন্দ আকারে মনে রাখতে পারো। তাইলে এই যে এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, তাহলে যদি আমাদের শক্তির ক্রম বলতো তাহলে জিনিসটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেত, মানে উল্টাটা হইতো আর কি।
আচ্ছা, এখন আসো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এদের কার তরঙ্গ দৈর্ঘ্য কত একটু দেখে নিবা, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর যারা পেইড আছে তাদেরকে তো আমরা এই স্লাইডটা প্রোভাইড করবোই, সমস্যা নেই। যারা পেইড কোর্সে নাই তারা চাইলে ইনরোল করতে পারো। শেষে হইলে লস তোমার, ক্ষতি তোমার, আমার কোনো ক্ষতি নেই। প্রাইস মূল্য আবার বলে দিই, যেহেতু এত কিছু প্রোভাইড করবো তার জন্য মাত্র 450 টাকা রাখছি। আমার কাছে মনে হয় যে সেটা বাজেট ফ্রেন্ডলি, সো এখানে কোনো ডিসকাউন্ট কোনো কিছুই নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে লাল আলোর এখানে আমরা দেখতে পাচ্ছি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার মানে শক্তি সবচেয়ে কম এবং কম্পাঙ্ক সবচেয়ে কম। আবার বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এর জন্য শক্তি বা কম্পাঙ্ক সব থেকে বেশি। রিডবার্গ সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট, ডিরেক্ট ম্যাথ, ডিরেক্ট সূত্র, ডিরেক্ট ম্যাথ। তাহলে রিডবার্গ সমীকরণ এইখানে দেখো, সমীকরণের মধ্যে একটা জেড স্কোয়ার আছে। তুমি বইতে যে সমীকরণটা দেখি আমরা, বইতে সমীকরণটা থাকে এইটা। আমাদের ম্যাক্সিমাম বইতে এই সমীকরণটাই দিয়ে দিছে, বা আমরা এই সমীকরণে ফোকাস করি, এই জিনিসটাতে দেখি না। তো এই জিনিসটাতে ফোকাস করতে হবে, এই জিনিসটাতে ফোকাস করতে হবে। কি জন্য করতে হবে আমি বলি, জেড এইখানে পারমাণবিক সংখ্যা, জেড দ্বারা কি এখানে পারমাণবিক সংখ্যাটা মিন করছে। তো যদি তোমার বইতে দিয়ে দিছে সবগুলো হাইড্রোজেনের উপরে ভিত্তি করে, যদি হাইড্রোজেন ছাড়া ধরো তোমাকে বলে দিল লিথিয়াম, তখন তো আর তোমার জেড এর মান 1 না, তখন তো সূত্রটা চেঞ্জ আসবে। তাহলে অ্যাকচুয়াল সূত্র হলো রিডবার্গ সমীকরণ, অ্যাকচুয়াল সূত্র হলো এইটা। যদি হাইড্রোজেন হয় তখন জেড এর মান 1, তখন আর এই জেড স্কয়ার টার্মটা না লিখলেও চলে, যেটা এখানে লেখা আছে, না লিখলেই চলবে। বাট যদি অন্য কোনো পরমাণু থাকে তাহলে লিখতে হবে। আর আর1 কি, আর1 হলো গ্রাউন্ড মানে নিম্ন অরবিটাল, নিম্ন শক্তির অরবিটাল। আর আর2 কি, এন2 কি, এন2 হলো আমাদের উচ্চ শক্তির অরবিটাল, ঠিক আছে। তো জাস্ট সূত্র বসাইবা, তাহলে তুমি কি পাইবা, এটা মিউ বার দ্বারা কিন্তু তরঙ্গ সংখ্যা নির্দেশ করে, বা তরঙ্গ সংখ্যা সমান 1/λ নির্দেশ করে, যেটা আমরা আগেও দেখছি, ঠিক আছে। তো এই ছিল বিষয় আসলে আর কি। দেন হাইড্রোজেন বর্ণালী, এই দেন এখানে আছে লাইলি, লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুনর, হামফিজ। সো এই যে জিনিসটা, এটার ক্রম মনে রাখাটা ইম্পর্টেন্ট। ক্রম কি জন্য মনে রাখা ইম্পর্টেন্ট, এই যে সিরিজগুলো, এই সিরিজগুলো দ্বারা কি রিপ্রেজেন্ট করে, এই সিরিজগুলো দ্বারা তুমি n1 এর মান তুমি ইজিলি বের করতে পারবে। যেমন তোমাকে বলে দিল বামা, ঠিক আছে, তখন তোমার প্রশ্নের মধ্যে n1 দেয়া নেই, তাহলে বামা ওয়ার্ডটাই তো n1, তাহলে বামার ক্ষেত্রে n1 এর মান কত 2, তাহলে এইভাবে আর কি। তো এইটা কিভাবে মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো আমাদের এটা আরেকটা সংখ্যা আছে, যেমন লাইলি বাবলুর প্রেম বিরহের ফল। মোস্ট অফ কেস দেওয়া, মোস্ট অফ আমাদের এখনকার যে জেনারেশন গুলো আছে, আমাদের যে জেনারেশন গুলো, সব জেনারেশনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এখন বসন্তকালের ট্রামে এসে আমরা একটু ট্রমা মানে হাইপোথ্যালামাসের পাল্লায় পড়ি, অক্সিটোসিন এইগুলার পাল্লায় পড়ে আমরা একটু প্রেমে জড়াই, আবেগের বয়সে প্রেমে জড়াই। সো আবেগের বয়সে প্রেমে জড়িয়ে বিবেকের বয়স পর্যন্ত কন্টিনিউ করা অনেক টাফ হয়। মোস্ট অফ কেস 80 থেকে 90% কেসই ব্রেকআপ ঘটে। তো এই জিনিসটাই আর কি। তো লাইলি বাবলু এইভাবে আমাদের ইন্টারমিডিয়েট এডমিশন টাইম 9-10 টাইমে প্রেম প্রেম করছিল, বাট পরে তাদের বিরহের ফলাফল হিসেবে আমরা এই জিনিসটা পাইছি আর কি। এই জন্য আমি মনে রাখি লাইলি বাবলুর প্রেম বিরহের ফল। আচ্ছা, লাইলি, তো লাইলি দ্বারা আমরা লাইম্যান, বাবলু দ্বারা আবার বামার। আবার লাইলি বলতে ওই মামুনের লাইলিটার ভাববো না, ঠিক আছে। তো এইটা বাবার কোনো পরিকল্পনা নাই, এটা জাস্ট একটা সংজ্ঞা মনে রাখার জন্য আর কি। তো লাইলি মানে হইলো লাইম্যান, বাবলুর বামার, প্রেম মানে হলো পেস্টেন, বিরহ মানে হলো ব্রাকেট, মানে বিরহ না বলে ব্রেকআপও বলতে পারে, এই জন্য ব্রাকেট নামটা ইয়ে করা যায়। বাদ, বিরহ বাদ দিয়ে আমরা বলবো ব্রেকআপ, তাহলে ব্রেকআপের সাথে ব্রাকেট নামটা যায় বেশি। দেন হলো ফল মানে হলো ফ্রুট, আর হামফিজ মানে হলো গাইড। এখন তো লাইমেন সিরিজটা কই হয়, লাইমেন সিরিজটা হয় অতিবেগুনি অঞ্চলে। লাইমেন সিরিজের যে জিনিসটা, এটা অতিবেগুনি অঞ্চল, বা আমার সিরিজ হলো দৃশ্যমান। আর যা আছে নিচের দিকে সবগুলো হলো অবলোহিত রশ্মি অঞ্চল। দেন হলো এক ফুটন। আচ্ছা, এখানে ধরা নেই। সর্বোচ্চ সর্বোচ্চ তরঙ্গ বা সর্বনিম্ন তরঙ্গ বললে আমরা এন2 মানটা কিভাবে বের করতে পারি। এন2 মানটা যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন কম্পাঙ্ক, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বনিম্ন কম্পাঙ্ক এই টার্মটা থাকে, তখন n2 বার করার ফর্মুলা হলো n1+1। তোমাকে বলে দিল যেমন লাইমেন সিরিজের সর্বোচ্চ কম্পাঙ্ক পাওয়া যাবে কখন, তাহলে n2 মান দিয়ে পাওয়া গেলে সর্বোচ্চ কম্পাঙ্কটা নির্ণয় করো। তাহলে লাইমেন সিরিজ বলছে তখন n1 এর মান 1 আমরা জানি, আর যেহেতু সর্বোচ্চ কম্পাঙ্ক বলছে তাহলে n2 মান হবে 1+1 মানে 2। বুঝা গেল। আবার সর্বনিম্ন কম্পাঙ্ক বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বোচ্চ কম্পাঙ্ক পাইতে হইলে n2 মানটা হইতে হবে আমাদের অসীম। বুঝাইতে পারছি? আচ্ছা, আর কোন সিরিজ বা বর্ণালীর নিম্ন শক্তি স্তর n1 হলে, আমরা জানি কোন একটা সিরিজ যদি বলে দেয়, লাইমেন সিরিজ, বামার সিরিজ, এইগুলো জানলে আমরা n1 এর মানটা জানি, তাইলে আমাদের বর্ণালীর n তম রেখার জন্য উচ্চতর শক্তি স্তর হবে n1+n, যত তম বলে আর কি। আচ্ছা, এখন আসো ফাস্টফুড টাস্টফুড এইগুলো টাকা পয়সার বিষয়ে আসলে আসি আমরা। তাহলে লাল ফাস্টফুড মানে লাল ফাস্টফুড মিনস জাল ফাস্টফুড। জাল ফাস্টফুড বা দলিল শনাক্ত করা হয় ইউভি রশ্মি দ্বারা। এবং জাল ফাস্টফুড কিভাবে শনাক্ত করা হয়, দেখো আসল টাকা বা ফাস্টফুডের মধ্যে আমাদের ফ্লুরোসেন্ট ফসফোর কালি ব্যবহার করা হয় আর কি। তো এইটা যেন ভিজুয়ালাইজ দেয় রেতে, এইগুলো দ্বারা ইয়ে করা যায়। দেন এনএমআর, এনএমআর এর পূর্ণরূপ হলো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এমআরআই, এমআরআই এর পূর্ণরূপ হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং। তারপরে হলো মানবদেহের ফারাই, এই ফারাই দ্বারা কিন্তু ক্লিনিক্যাল মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয় করা হয় আর কি, রোগ আছে কিনা তা নির্ণয় করা হয়, ঠিক আছে। আর তো গেল। এখন আসো দ্রাব্যতা, আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে জিনিসগুলা আস্তে আস্তে, দ্বিতীয় অধ্যায় না, দ্রাব্যতা। তো দ্রাব্যতার ফর্মুলা কি, দ্রাব্যতার সমান আমরা জানি কি, দ্রবের ভর বাই হলো দ্রাবকের ভর ইন্টু 100%। তাহলে দ্রবের ভর, দ্রবণ, আগে জিনিসটা জানি কি দ্রবণ কি। দ্রবণ জিনিসটা হলো দ্রব প্লাস দ্রাবক, আর সাধারণত দ্রাব্যতার কোনো একক নাই। আচ্ছা, দ্রাব্যতার ডেফিনেশনটা কি, এই ডেফিনেশনটা দ্রাব্যতার সংজ্ঞা আসতে পারে। দ্রাব্যতার ডেফিনেশনটা কি, কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা
বলে। আচ্ছা, তো এই ছিল আর কি বিষয়। তো দ্রাব্যতা, এখন আসো দেখো দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব। সাধারণত দ্রবের তাপমাত্রা বৃদ্ধি পাইলে, তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, কিন্তু ব্যতিক্রম আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম সালফেট, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপর আসো তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতার পরিবর্তন নিম্নরূপ। আচ্ছা, দেখো বৃদ্ধি পায় আর কি, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ক্লোরাইড, লেড নাইট্রেট, তারপর হইলো তোমার ক্যালসিয়াম কার্বনেট, এগুলো দ্রবের তাপমাত্রা কিন্তু সবথেকে বেশি। পটাশিয়াম নাইট্রেটের তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধির হার বেশি। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার উপরে তাপমাত্রার কোনো প্রভাব নাই। সোডিয়াম ক্লোরাইডের যে দ্রাব্যতা আছে এর উপরে তাপমাত্রার কোনো প্রভাব নাই। দেন আসে হলো সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটের ক্ষেত্রে দ্রাব্যতার দ্বিমুখী প্রভাব দেখা যায় তাপমাত্রার উপরে। ফার্স্ট অফ অল তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বাড়ে, আবার একটা নির্দিষ্ট তাপমাত্রা পরে তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়, এবং সেটা কত 32.4 ডিগ্রি। এটাকে বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা। তাহলে সোডিয়াম সালফেটের পরিবৃত্ত তাপমাত্রা হলো 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখন আসো দ্রাব্যতার উপরে চাপের প্রভাব। এই টার্মটা রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে হেনরি সাহেবের একটা সূত্র আছে, আমাদের সচরাচর সব বইতে এই সূত্রটা নাই, তবুও দেখে নিবা। সেটা বলছে যে দ্রাব্যতাটা, কোনো একটা দ্রবের দ্রাব্যতাটা তার চাপের সমানুপাতিক। দেন এস সরিয়ে আমরা লিখতে পারি কেএইচ ইন্টু পি, কেএইচ ইন্টু পি। তাহলে কেএইচ কি, হেনরির ধ্রুবক, পি হলো গ্যাসের চাপ, আর এস হলো দ্রাব্যতা। এর এককটা একটু দেখে নিবা। দেন আসো যে জিনিসটা থেকে আসেই প্রশ্ন আসতে পারে, জিএসটি, কৃষি, তারপর সেক। তো এইটা হলো যে কোনো একটা র্যান্ডম একটা বিক্রিয়া, আমি একটা ফাঁকা পেয়েছি। আচ্ছা, যে জিনিসটা আসতে পারে, তো এইটা কিভাবে আমি করবো, ধরো কোনো একটা র্যান্ডমলি যোগ এক্স বিওয়াই, এইটার দ্রাব্যতা কিভাবে বের করতে পারো, ইজিলি বের করতে পারো। একটা জিনিস মনে রাখবা, আমার উপর আমি, আমার উপর আমি, উপর আমি, তোমার উপর তুমি, তোমার উপর তুমি, তার উপর, তার উপর আমি প্লাস, আমি প্লাস তুমি। তো জিনিসটা দেখলাম যে আমার উপর আমি, তোমার উপর তুমি, তার উপর আমি প্লাস তুমি। তো এই জিনিসটা কি, ধরো কোনো একটা র্যান্ডমলি বলে দিছে এর দ্রাব্যতা বলে দিছে পি, তাহলে তার দ্রাব্যতা গুণফল কত। তাহলে তুমি কি আসো, এক্স আসো, তোমার পরিমাণ কত আছে, তুমি কত মূল আছে বা তোমার সংখ্যা কত এক্স, তাহলে এক্স এর উপরে এক্স, মানে তার মানে তোমার উপরে তুমি, তারপরে তার উপর, মানে আমার উপরে আমি, এক্স এর উপরে এক্স, দেন হলো তার উপরে, মানে তোমার উপর তুমি, তাহলে তুমি বলতে কত আছে, ওয়াই আছে, ইউ, ঠিক আছে, তুমি, তুমি ইউ, সরি ওয়াই, ওয়াই এর উপরে ওয়াই। দেন হলো তার, তার বলতে এখানে পি বুঝাইছি, তাহলে পির উপরে আমি প্লাস তুমি, মানে এক্স প্লাস ওয়াই, তাহলে তার দ্রাব্যতা গুণফল কত হবে, এক্স স্কোয়ার, সরি এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, পি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছি, এই টার্মটা মাথায় রাখবা। লাইক দ্যাট কিরকম, আমি যদি একটু বলি, একটা প্রশ্ন যদি দিয়ে দিই, জিনিসগুলো মুছে ফেলি। ওকে, দেখো এইখানে এই সাইটের দিকে ফোকাস রাখি আমরা। তো ধরো তোমার অ্যালুমিনিয়াম, এইটার দ্রাব্যতা বলে দেওয়া আছে পি, তাহলে তার দ্রাব্যতা গুণফল কত। তাহলে অ্যালুমিনিয়াম আছে কয়টা, দুইটা, তাইলে টু স্কোয়ার। দেন হলো অক্সিজেন কয়টা আছে, তিনটা, থ্রি স্কোয়ার। দেন হলো পি, টু প্লাস থ্রি, তার মানে আলটিমেটলি দাঁড়াইলো কত, 4 × 9 ইন্টু হলো পি টু পাওয়ার 5। তাইলে এইখানে 3 হবে, নট 9, এটা হবে 27 স্কোয়ার, না 3 হবে 27। তাইলে হইল 408 পি টু পাওয়ার 5। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল হলো 408 পি টু পাওয়ার 5। এখন যদি এস দিত তাহলে এখানে এস টু পাওয়ার 5 হইতো আর কি। হোপফুলি এটা বুঝতে পারছি। দেখো আসো কেপি কেসি ওদেরকে পড়বে কিনা, কন্ডিশনটা আমরা সকলেই জানি, এখানে আর ফোকাস না দিই। এখন আসো আরেকটা ম্যাথ রাখছি, ওদের রিলেটেড দেখো একটা ম্যাথ রাখছি, সেইখানে কি বলছে, বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার, তাইলে 500 ml এর সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে। আচ্ছা, দ্রাব্যতা টার্মটা কিন্তু সম্পৃক্ত লবণের ক্ষেত্রে, দ্রবণের ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখন দেখো তোমার এখানে দিয়ে দিছে কি, প্রতি লিটারের মধ্যে আছে কত, 5 গ্রাম, তাহলে এখানে কতটুকু দিয়েছে, 500 ml না, তাহলে প্রতি লিটার বলতে কি 1000 মিলিলিটারের মধ্যে আছে 5 গ্রাম, তাহলে 1 লিটারের মধ্যে, সরি 500 ml এর মধ্যে কতটুকু আছে এটাই তো ফাইন্ড আউট করবা। তাহলে দেখো, তাহলে 5 × 500 বাই হলো 1000, অর্থাৎ আমরা এইভাবে মনে রাখতে পারি যে এস আর ভি বাই হলো 1000, এইটা দ্বারা আমরা বের করতে পারি ডাব্লিউ সমান এস ভি বাই হলো 1000। তাহলে এস এর মান কত দেওয়া আছে 5, ভির মান দেওয়া আছে 500 মিলিলিটার, আর এটার মান 1000, আমরা যেহেতু মিলিলিটার দেওয়া আছে এর জন্য 1000 দ্বারা ভাগ করছি। ফুলে এটা বুঝতে পারছি। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এইটার আনসার চলে আসবে। তো পরীক্ষার সময় তো ক্যালকুলেটর দিয়ে বসিয়ে দিব। দেন বলছে কি, নির্দিষ্ট তাপমাত্রা একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তলানি পাওয়া যায়, ওই উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যারা পারবা সলভ করে কমেন্টে একটু জানাবা, ঠিক আছে, এটা সলভ না করে। বুঝা গেল, সব বুঝতে পারছো? আচ্ছা, কারণ ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুর শিখা পরীক্ষার বর্ণ, সো এই যে বর্ণের চারটা, যে লিথিয়াম, এই চারটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিথিয়ামে কি ধরনের বর্ণ দেয়, তারপর কি ধরনের, লিথিয়ামের শিখা পরীক্ষার বর্ণ হইল গাঢ় লাল, বেরিলিয়ামের সরি বর্ণহীন, তারপরে ম্যাগনেসিয়াম বর্ণহীন, কারণ তাদের আকার ছোট আর কি। ক্যালসিয়ামে দেয় ইটের মতো লাল, তারপরে পটাশিয়াম দেয় হালকা বেগুনি, এইগুলা জানবা।
একটু দেখবা, ঠিক আছে। তারপরে হইলো আমাদের ধাতব লবণে, যেমন লিথিয়ামে খালি চোখে দেয় গোলাপি বর্ণ লাল, আর ব্লু গ্লাসে কোনো বর্ণ দেয় না। সোডিয়ামে খালি চোখে দেয় সোনালী হলুদ এবং ব্লু গ্লাসে বর্ণহীন। পটাশিয়াম খালি চোখে দেয় হালকা বেগুনি এবং ব্লু গ্লাসে দেয় গোলাপি লাল বা কি বলে কিমসন, কিমসন আর কি আপেলের কালারটা, এই টাইপের মেবি। আচ্ছা, বুনসেন পরীক্ষায় প্লাটিনাম বা নাইক্রোম তার ব্যবহার করা হয়। বুনসেন পরীক্ষায় আমাদের যে তারগুলো ব্যবহার করা হয়, শিখা পরীক্ষায় আর কি, শিক্ষা পরীক্ষায় নাইক্রোম বা প্লাটিনাম তার ব্যবহার করা হয়। এবং বুনসেন বানানোর যে অদীপ্ত শিখাটা আছে সেটা হলো ইলেকট্রন সমৃদ্ধ। আর শিক্ষা পরীক্ষায় গাঢ় স্কেল ব্যবহার করা হয়। মাস্ট বি গাঢ় স্কেল, নট হালকা স্কেল। খালি স্কেল লিখলে হবে না, উল্লেখ করে দিতে হবে কোন ধরনের স্কেল। আয়ন শনাক্তকরণ, তো আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি কি জিনিস করবো দেখো, এখানে কিছু ট্রাম আছে, ওই ট্রাম গুলো আমরা পড়বো। যেমন সোডিয়াম আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা পটাশিয়াম পাইরো অ্যান্টিমুভমেন্ট ব্যবহার করি। সো এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমুভমেন্টের সংকেতটা পড়বো, এই সংকেতটা ইম্পর্টেন্ট। এখন দেখো এখানে পটাশিয়াম আছে, পাইরো অ্যান্টিমুভমেন্ট, সহজ বাংলা ভাষায় পাইরো অ্যান্টিমুভমেন্টের সিম্বল হলো H2 Sb2 O7 2 কারণ পটাশিয়াম হইলে সেখানে পটাশিয়াম বসবে, সোডিয়াম হইলে সেখানে সোডিয়াম বসতো, ক্যালসিয়াম হইলে সেখানে ক্যালসিয়াম বসতো। বুঝতে পারছি, এটা হলো পাইরো অ্যান্টিমুভমেন্টের সংকেত। আচ্ছা, তোমার অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণের ক্ষেত্রে নেসলার দ্রবণ ব্যবহার করা হয়। এখন দেখো নেসলার দ্রবণ বা নেসলার বিকারকের সংজ্ঞা কি, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাহাইড্রেট। এই ক্ষারীয় বলতে কি বুঝাইছে, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাহাইড্রেট বলতে বুঝাইছে পটাশিয়াম মানে ক্ষার দ্রবণ আর কি, কোন একটা ক্ষার দ্রবণের মধ্যে তুমি পটাশিয়াম মার্কিউরেট, এই যে পটাশিয়াম মার্কিউরেটের সংকেত, এর দ্রবণকে রাখলে সেটাকে বলা হবে নেসলার দ্রবণ বা বিকারক, যেটা অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়। এখন দেখো পাতন কি, পাতন মানে হইলো ঘনীভবন বা বাষ্পীভবন। আর রেকটিফায়ার স্পিড একটি সমস্ফুটন মিশ্রণ। সমস্ফুটন মিশ্রণ কি, আমরা জানি কি প্রত্যেকটা পদার্থে একটা ইন্ডিভিজুয়ালি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে, কিন্তু কোনো একটা মিশ্রিত পদার্থ এমন ভাবে থাকে যে তার যে নিজস্ব যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, এই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কে না হয়ে অন্য কোনো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কে সেটা বাষ্পীভূত হয় বা ঘনীভূত হয় আর কি। সো এইটাকেই, এই ধরনের মিশ্রণটাকে বলা হয় সমস্ফুটন মিশ্রণ আর কি। যেমন রেকটিফায়ার স্পিড, এই রেকটিফায়ার স্পিড একটা সমস্ফুটন মিশ্রণ, এবং এখানের মধ্যে কি কি থাকে, 95.6% ইথানল থাকে এবং 4.4% পানির মিশ্রণটা থাকে, এবং যার স্ফুটনাঙ্ক হলো 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্রোমাটোগ্রাফি কি, ক্রোমাটোগ্রাফি কি, এটা হলো সহজ বাংলা ভাষায় বর্ণলিখন আর কি। এটা দ্বারা আমরা বর্ণ আইডেন্টিফাই করতে পারি। এটা কে দিচ্ছেন, এটা দিচ্ছেন হলো গিয়া রাশিয়ান বিজ্ঞানী মিখাইল সুয়েট। শব্দটির অবতারণা করেন গ্রিক কুমা অর্থ বর্ণ এবং গ্রাফিন অর্থ লিখন। তার মানে ক্রোমাটোগ্রাফি অর্থ হইল বর্ণ লিখন। তো ওভারঅল তোমাদের গুণগত রসায়নের বৃহৎ ক্লাসটার সমাপ্তি, ঠিক আছে। আর দুঃখিত আমি ক্লাসের যে মূল ক্লাসটা রেকর্ড করতে পারিনি, এজন্যই রেকর্ড গ্রেড ক্লাস আর প্রথম ক্লাস তো এর জন্য হুপফুলি একটু অসুবিধা হয়েছে, সামগ্রিক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর নেক্সট দিন তোমাদের ক্লাস দিবে তোমাদের মিনা আপু আর কি, গত বছর যে আমার কোর্স থেকে 15তম হয়েছে, তো ক্লাসটা তোমরা এনজয় করতে পারবা আশা করি। আর আস্তে আস্তে দুই একটা ক্লাসের পর সবকিছুই ঠিক হয়ে যাবে, সবকিছু সেট আপ হয়ে যাবে। আর তোমাদের মূল ক্লাসে এই যে একটা পেন, ও দেখা যায় না তো, এই পেনটাই অসুবিধা করছিল, গ্রাফিক পেন। এই পেনটা অসুবিধা করার জন্য আমি মাউসে করাইছিলাম, ততটা মানে ভালো লাগে নাই, আমি নিজেই ফিল করছি সেটা ভালো লাগে নাই তোমাদের। এজন্যই আর কি এখন আবার রেকর্ড করে দিছি। আশা করি এই ক্লাসটা A to Z দেখলে গুণগত রসায়নের আর কোনো কিছু, কৃষি বলো, জিএসটি বলো, এগ্রি বলো, যাই বলো না, হ্যাঁ সেক বলো, কোনো কিছুতে সমস্যা হবে না। এই জিনিসগুলো যদি তোমরা দেখে প্লাস যে কোনো একটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক নিয়ে বসে তোমরা সলভ করতে থাকো, ঠিক আছে। তো বেস্ট অফ লাক। আর আমি ওটাও দিয়ে দিব, পর্যাবৃত্ত মূলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এইটাও এইভাবে রেকর্ড করে দিয়ে দিব, কালকে পেয়ে যাবা, ঠিক আছে। তো আর 9 তারিখ তোমাদের পরীক্ষা আছে কিন্তু এই দুইটা অধ্যায়ের উপর, পর্যাবৃত্ত গতি, সরি মূলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন ও গুণগত রসায়ন, এই দুইটার 50 মার্কসের পরীক্ষা আছে। পরীক্ষার টাইম হলো জাস্ট সকাল 11টায়, এবং একবারে সাবমিশনের লাস্ট টাইম হলো 12টা 10। গত বছর যা হয়েছিল র্যান্ডমলি আমি দিছিলাম, র্যান্ডমলি টাইম দিছিলাম, এই বছর এই ধরনের কোনো কিছু হবে না। 12টা 10 মানে 12টা 10, সুন্দর করে সলভ করবা, জাস্ট আনসারটা লিখবা, টু দা পয়েন্ট আনসারটা লিখবা, রাফ যে কোনো খাতায় করো তাই না। পিডিএফটা সর্বোচ্চ 2 পেজের মধ্যে যাবে, জাস্ট 2 পেজের মধ্যে যাবে, এর বেশি 2 পেজ বা সর্বোচ্চ 3 পেজ যাবা। এখানে কোনো জায়গায় রাফ টাফ করতে হবে না, আলাদা একটা খাতায় রাফ করবা আর একটা খাতার মধ্যে জাস্ট আনসার করবা, ঠিক আছে, শুধু আনসার। ওকে, এবং টাইমটা যাবে 11টা শুরু হবে, জাস্ট টাইম 11টা দেওয়া হবে প্রশ্ন। আর তোমরা পিডিএফ সবগুলা মিলিয়ে 12টা 20-এর মধ্যে সাবমিট করবা। কিভাবে সাবমিট করবা সেটা আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আর কি।